আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি কর্নার থেকে আজকে আরেকটি লাইভ ক্লাসে। সবার আগে সবার কাছে একটু দুঃখ প্রকাশ করছি যে আমাদের আজকে বাংলা ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের টিচারের আব্বু অসুস্থ হয়ে যাওয়ার কারণে উনি ক্লাসে প্রেজেন্ট থাকতে পারেননি। এজন্য আজকে আমরা বায়োলজি ক্লাস নিব। আর আনফর্চুনেটলি রাস্তায় এত ট্রাফিক ছিল যে আই এম অলসো লেট, বাট সো সরি। তো আমরা সবাই দ্রুত দ্রুত জয়েন হয়ে নিই। আশা করি এরপর থেকে এই প্রবলেমটা আমাদের আর হবে না। আর যারা জয়েন হয়েছি আমাকে কাইন্ডলি একটু জানাবে যে সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, আজকে আবার সেম প্রবলেম, লাইভ দেখতে পাচ্ছি না। কেটে গেল। ওকে ওকে, আমরা কিন্তু চলে এসেছি, আমাদের লাইভটিও শুরু হয়ে গিয়েছে। সবাই একটু জয়েন হয়ে নেই। ওকে, দেখি তাসমিয়া মুন্নি। আচ্ছা, তাসমিয়া মুন্নি বলেছে ঠিক আছে। ওকে, সাউন্ড তো ক্লিয়ার আছে, আই থিঙ্ক সাউন্ড ক্লিয়ার আছে, স্লাইড ক্লিয়ার আছে। আচ্ছা ওকে, আজকের লাইভটি আমাদের জীববিজ্ঞানের উপর। যেহেতু বাংলা ক্লাসটি আজকে আমাদের স্থগিত, এজন্য আমরা জীববিজ্ঞানের উপর আজকে ক্লাস করব। তো জীববিজ্ঞান বলতে এবার শুধুমাত্র যে আমরা বিএসসিদের জন্য তা কিন্তু নয়। জীববিজ্ঞান মানে জীববিজ্ঞান থেকে আমরা বিএসসি, ডিপ্লোমা এবং মিডওয়াইফারি সবার জন্যই আর কি, সবার যাতে হেল্প হয় সেভাবে আমরা ক্লাসটি করব। সো যারা ডিপ্লোমাতে এক্সাম দেবে তারা আবার এটা মনে করো না যে জীববিজ্ঞান ক্লাস তার মানে আমরা করবো না, আজকে আমাদের করতে হবে না। সাধারণ বিজ্ঞানটাও আমরা বিএসসির আবার সবাই করব, আর জীববিজ্ঞানটা আমরা সবাই কিন্তু পড়বো, কারণ জীববিজ্ঞানই আমাদের বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের বেশিরভাগ প্রশ্ন এসে থাকে। ওকে, দেখি বর্ণাদাস বলছে ঠিক আছে, রং পেন্সিল অল ক্লিয়ার। ইমা রহমান ঠিক আছে, নুসরাত জাহান অল ক্লিয়ার। ওকে 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 ওকে। হ্যাঁ, রুমাইনা মারুফা এত লেট হলো কেন আপু? আসলে আজকে আমাদের বাংলা ক্লাস হওয়ার কথা ছিল, তো স্যারের বাবা হঠাৎ করে একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে উনি ক্লাসটা নিতে পারেনি। তো আর এজন্য সাডেনলি তোমাদের ক্লাসটা আমরা চাইনি যে অফ থাকুক, যে কারণে আমরা বায়োলজি ক্লাস দিয়েছি। ওকে, কানিস ফাতেমা নূর। ওকে, লামি আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আপু? আচ্ছা, কর্নিয়া যাত্রাবাড়ি শাখা থেকে। ওকে, আমরা ইতোমধ্যে অনেকে জয়েন হয়ে গিয়েছি, তো সবাই একটু কাইন্ডলি লাইভ ক্লাসটি নিজেদের টাইম লাইনে শেয়ার করে দেই। সবাই এই ভিডিওটি, আমাদের লাইভ ক্লাসটি একটু নিজেদের টাইম লাইনে শেয়ার করে দিই, যাতে করে পরবর্তীতে নিজেরাও ক্লাসটি আবার করতে পারি নিজেদের ভালোর জন্য, আর আমাদের যারা বন্ধুরা আছে তারাও ক্লাসটি যাতে দেখতে পারে এবং তারাও জয়েন হতে পারে। ওকে, তো আমরা দেরি না করে আমরা ক্লাসের ভিতর চলে যাব। তার আগে আমি আমার টাইম লাইনে একটু শেয়ার করে দিচ্ছি। আই থিঙ্ক আজকে আবার সেই প্রবলেম হয়েছে, শেয়ার করতে পারবো না। লাইভ তো নেই, এই যে দেখেন শো করতেছে না, ওখানে গেলে লাইভ আসে। এটা যাচ্ছেন কোথায়? ও ওকে, ঠিক আছে, আমি আমার টাইম লাইনে একটু শেয়ার করে দিচ্ছি। সবাই একটু নিজেদের টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে দিব। সাবরিনা সাফনি রাইট স্যার, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ইসরাত জাহান মুক্তা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আবিদা, আচ্ছা, যাত্রাবাড়ি ব্রাঞ্চ থেকে। হ্যাঁ, যাত্রাবাড়িতে তো আমি রিসেন্টলি ক্লাস নিয়ে আসছি, তাই না? গতকালকেই তো নিলাম তোমাদের ক্লাস। এমডি মুজাহিদ ফার্মগেট থেকে। ওকে, নুসরাত নাসরিন জাহান নিশি আপু, কেমন আছেন? এই তো আপু এখন একটু ভালো আছি, সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। ফারহানা মনির, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম।
ওকে, এদেরকে দেখতে পাচ্ছি শেয়ারার। ইসরাত জাহান মুক্তা আসসালামু আলাইকুম জানিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। নাশমা বেগম মিরপুর থেকে। ওকে, মিরপুরে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে, মিরপুর ব্রাঞ্চে দেখা হবে। রত্না চৌধুরী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন আপনি এখন? আপনি তো অসুস্থ ছিলেন, কী অবস্থা এখন শরীরের? ঠিক আছেন? আচ্ছা ঠিক আছে, অনেকেই জয়েন হয়ে গিয়েছে আমাদের সাথে। এখন আমরা যারা শেয়ার এখনও করিনি, যেসব বাচ্চারা এখনও শেয়ার করিনি, বাচ্চারা হচ্ছে একটু শেয়ার করে দিব, লাইভটি হচ্ছে শেয়ার করে দিব নিজেদের প্রোফাইল থেকে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা আরিফা ইসলাম বৃষ্টি, যাত্রাবাড়ি ব্রাঞ্চে তোমার ফার্স্ট ক্লাস করেছিলাম, অনেক ভালো লাগছিল। হ্যাঁ, তোমাদের ক্লাস নিয়ে আমার অনেক ভালো লেগেছে। তোমরা হচ্ছে অনেক মিষ্টি, তোমরা ভালো লেগেছে আমার। ওকে, রত্না হ্যাঁ আপু কেমন আছো? তো আপু অনেক ভালো আছে। নুসরাত জাহান আপু, আজকে যেন কেউ ডিস্টার্ব না করে ক্লাসে, ওইটা একটু দেখবেন। ওকে, আজকে কেউ ডিস্টার্ব করবে না। আজকে যে ডিস্টার্ব করতে আসবে তাকে যাই হোক, তার জন্য কিছু একটা ব্যবস্থা করা হবে। রত্না চৌধুরী আলহামদুলিল্লাহ আপু, এখন মোটামুটি ভালো আছে। বাহ, শুনে ভালো লাগলো আপু যে এখন আপনি আগের থেকে অন্তত বেটার। খাদিজাতুল কোবরা তানি, হ্যাঁ আপু আমি সিলেট থেকে বলছি। আচ্ছা, অনেকের কমেন্ট নিয়ে ফেলেছি অলরেডি। আফসানা আপু, আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে। আফসানা মিমি, যাত্রাবাড়ি ব্রাঞ্চ থেকে। বাহ, মাই প্লেজার আপু। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমরা একটু ক্লাসে চলে যাই। হ্যাঁ, এরপরে হচ্ছে আবার সবার কমেন্ট নিব। আজকে আমরা আলোচনা করব বিগত বছরে আমাদের হচ্ছে বায়োলজি থেকে কোন কোন প্রশ্ন এসেছে। ঠিক আছে, বিগত বছরে আমাদের হচ্ছে কি কি প্রশ্ন এসেছে বা কীরকম প্রশ্ন হতে পারে আমাদের নার্সিং এডমিশনে, আমরা হচ্ছে ওভারঅল সেইটা নিয়ে আলোচনা করব। ডিস্টার্ব পার্টিরা কালকে তোমার খোঁজ করছিল, আজকে তারা আসলে একটু বইলো কিছু। আচ্ছা, আমাকে খোঁজ করছিল কি জানি, আমি তো জানি না। রত্না ইসলাম আপু, আমি ডিপ্লোমা, আমি কি ক্লাসটা করতে পারি? অবভিয়াসলি অবশ্যই করবা। এই ক্লাসটি হচ্ছে ডিপ্লোমা বা হচ্ছে বিএসসি বা মিডওয়াইফারি সবার জন্য, কারণ আমাদের বায়োলজি এবং সাধারণ বিজ্ঞান মানে জেনারেল সায়েন্স, এই দুইটা সাবজেক্টের আইডিয়া সবার লাগবে। এই দুইটা সাবজেক্টের আইডিয়া যদি আমি না পাই, আমি কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবো না, কারণ আমার সাধারণ বিজ্ঞানে সব থেকে বেশি মার্কস আসে, সেটা হচ্ছে 25টা মার্কস আমাদের হচ্ছে সাধারণ বিজ্ঞানে এসে থাকে। ঠিক আছে? আর রত্না আপু, তোমাকে আমার খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে একটু অ্যান্সার করো যে নিচের কোনটি ভাইরাস জনিত রোগ? একটা আছে কলেরা, একটা টাইফয়েড, একটা ম্যালেরিয়া, আর একটা হচ্ছে জিকা। দেখি কে কে জানেন। এটা হচ্ছে আমাদের আজকে জাস্ট আইডিয়া হবে যে আমাদের এডমিশনে প্রশ্নের কোয়ালিটি কেমন থাকে। ঠিক আছে, আমাদের প্রশ্নের কোয়ালিটি কেমন থাকে বা কোন জায়গা থেকে আসে। আচ্ছা, এখনও যারা আমরা শেয়ার করিনি, আমরা হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দিই। ঠিক আছে, এখনও যারা আমরা শেয়ার করিনি, আমরা হচ্ছে লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দিব। হ্যাঁ, ওকে। লামিয়া বলেছে ঘ, আফসানা মিমি বলছে ঘ, উম্মে হাবিবা বলছে ঘ, জাহান তিশাও বলছে ডি দ্যাট মিনস ঘ। ওকে, নিচের কোনটি ভাইরাসজনিত রোগ? দেখো আমরা একটু খেয়াল করি। একটা আছে কলেরা, একটা ম্যালেরিয়া, আর একটা আছে আমার টাইফয়েড, আর একটা হচ্ছে জিকা। এখন আমরা সবাই নিশ্চয়ই জিকা ভাইরাসের নাম শুনেছি। এখন এই কলেরা বলতেও কোনো ভাইরাস নাই, ম্যালেরিয়াও কোনো ভাইরাস নাই, এরপরে হচ্ছে টাইফয়েডও কোনো ভাইরাস নাই। তার মানে হচ্ছে জিকা ভাইরাসটা আমরা চিনি, দ্যাট মিনস জিকা ভাইরাসের আক্রমণে যদি কোনো রোগ হয় তাহলে সেটা হবে হচ্ছে আমাদের ভাইরাসজনিত রোগ। ঠিক আছে, জিকা ভাইরাসের কারণে যে রোগটি হবে সেটাকে আমরা বলবো ভাইরাসজনিত বা হচ্ছে ভাইরাস খচিত রোগ। ওকে, আচ্ছা যারা এখনও শেয়ার করিনি, আমরা হচ্ছে একটু শেয়ার করে দিব। রাইট, কাইসার আহমেদ আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এই তো ভাই অনেক ভালো আছি, তুমি কেমন আছো? ওকে, আচ্ছা দেখো, তাহলে আমরা একটু খেয়াল করি যে আমরা বুঝবো কিভাবে যে এখানে জিকা হবে অন্যগুলো হবে না। একটু খেয়াল করো তো, এই যে কলেরা, টাইফয়েড, ম্যালেরিয়া, এই তিনটা হচ্ছে একই শ্রেণীর, একই জাতীয়। ঠিক আছে, ডায়রিয়া, কলেরা, ম্যালেরিয়া এগুলো হচ্ছে অনেকটা একই রকম, কিন্তু এই তিনটা থেকে আমার ডি অপশনটা দেখো একটু ভিন্ন আছে।
তাই না? ডি অপশানটা একটু ভিন্ন আছে, বা হচ্ছে মানে এটা দেখে মনে হচ্ছে যে এটা হচ্ছে ভাইরাস। যেমন আমরা অনেকগুলো ভাইরাসের নাম জানি, ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস, তার মধ্যে আমাদের আছে যেমন করোনা ভাইরাস, যেটার সাথে আমরা অনেক বেশি পরিচিত, ঠিক আছে, অনেক বেশি পরিচিত। আচ্ছা, এটা যখন বললাম তোমাদেরকে আমি কিছু জিনিস, একটা জিনিস হচ্ছে একটু দেখাই, একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা যখন ভাইরাস নিয়ে আলোচনা করি এখানে আমাদের আসতে পারে যে নিম্নের কোনটি ডিএনএ ভাইরাস, কোনটি আরএনএ ভাইরাস, ঠিক আছে? এই ভাইরাস ডিএনএ এবং আরএনএর ভিত্তিতে দুই টাইপের হতে পারে, ঠিক আছে? ডিএনএ ভাইরাস, আরেকটা হচ্ছে আরএনএ ভাইরাস। এখন একটু দেখো, আমাদের পরীক্ষায় প্যাচ লাগায় হচ্ছে নিম্নের কোনটি ডিএনএ ভাইরাস, নিম্নের কোনটি আরএনএ ভাইরাস। তো আমি হচ্ছে সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি, হয় তুমি ডিএনএ ভাইরাস মনে রাখো, না হয় তুমি হচ্ছে আরএনএ ভাইরাস মনে রাখো। তোমার একসাথে দুই টাইপের ভাইরাস মনে রাখার কোনো দরকার নাই, কারণ একসাথে যদি তুমি দুটি ভাইরাস বা দুই ধরনের ভাইরাসের নাম মনে রাখতে যাও তাহলে হচ্ছে তুমি দুইটা হচ্ছে মানে এলোমেলো করে ফেলবা, ঠিক আছে? দুইটা হচ্ছে মিক্স করে ফেলবা। এই জন্য আমি হচ্ছে বলি তোমাদের সুবিধার জন্য আরএনএ ভাইরাসটা তোমরা মনে রাখতে পারো। এটার হচ্ছে একটা সূত্র তোমাদেরকে আমি দিয়ে দিব, বা এখন দিয়ে দিচ্ছি। দেখো, তোমরা হচ্ছে বা আমরা অনেকেই একটু পোলাও, বিরিয়ানি এগুলো খেতে পছন্দ করি, তাই না? যেমন সুলতান ডাইসের কাচ্চি খেতে অনেক বেশি পছন্দ করি। তারপরে হচ্ছে আর কি পছন্দ করি, মায়ের হাতের পোলাওটা অনেক মজা লাগে, বিরিয়ানিটা মজা লাগে। তারপর আরও বেশি মজা লাগে যদি পছন্দের কেউ থেকে থাকে, সে যদি একটু রান্না করে খাওয়ায়, হোক সে ছেলে হোক সে মেয়ে, মানে পছন্দের মানুষের হাতের রান্না কিন্তু আমরা সবাই খেতে একটু বেশি পছন্দ করি। রান্না যেমন হোক ব্যাটার না, বাট সে যে আমার জন্য কষ্ট করে রান্না করেছে এটাই কিন্তু এনাফ। তো ধরো তুমি হচ্ছে একদিন তোমার পছন্দের মানুষকে বললা, তাকে আমরা ভালোবেসে অনেকে অনেক নামে ডাকি, যেমন হচ্ছে তাকে আমরা হানি বলে ডাকতে পারি, তাই না? অনেকে আমরা হানি বলে ডাকি, অনেকে অনেক নামে ডেকে থাকি, জান, বাবু, সোনা, অনেক কিছু বলে থাকি। তো ধরো আমরা হচ্ছে আমাদের পছন্দের মানুষকে হানি বলে ডাকি, হানি, ঠিক আছে? এখন হানিকে একটু ভালোবেসে তুমি বললা যে হানি, অনেকদিন তোমার হাতে রান্না খাই না, তো তুমি হচ্ছে আজকে আমার জন্য একটু মানে রান্না করো, তো আমি তোমার হাতে রান্না খেতে চাই। তো এখন তোমার হানি তোমার কথা শুনে অবশ্যই কিন্তু তোমার জন্য রান্না করবে, কি করবে না? অবশ্যই করবে। তো এখন তোমার হানি কি করলো, তোমার হানিকে তুমি বললা যে হানি তুমি কি করো, তুমি দিনে পোলাও, মাংস রান্না করো, ঠিক আছে? তুমি তোমার হানিকে বললে যে হানি তুমি হচ্ছে দিনে পোলাও মাংস রান্না করো, তো আমি হচ্ছে ক্লাস শেষ করে এসে বা অফিস শেষ করে এসে বা ডিউটি শেষ করে এসে একসাথে বসে কি বলে ডিনার করব, ঠিক আছে? বা হচ্ছে লাঞ্চ করব। তুমি দিনে রান্না করলে রাতেও খেতে পারি, দিনেও খেতে পারি, কোনো ব্যাপার না, তুমি রান্না করো। তো তোমার হানি তোমার জন্য পোলাও মাংস রান্না করলো। এখন এই যে পোলাও মাংস তুমি খেলা, খাওয়ার পর তুমি অসুস্থ হয়ে গেলা, হঠাৎ করে তোমার পেট ব্যথা শুরু হয়ে গেল, বা হচ্ছে তোমার অনেক বেশি ভমিটিং হলো বা ভমিটিং হচ্ছে। তো এটা দেখে মানে এটা কেন হলো বলতে পারো? এই যে তোমার হানি তোমার জন্য এত ভালোবেসে রান্না করছে, রান্নাটা এত মজা হয়েছে, তুমি অনেক বেশি খেয়ে ফেলছো, কিন্তু দেখা গেছে তোমার হানি যে পোলাও মাংসটা রান্না করেছে সেখানে ভাইরাস অ্যাটাক করেছিল, ঠিক আছে? সেখানে কি করেছিল? ভাইরাস অ্যাটাক করেছিল। কোন ভাইরাস অ্যাটাক করেছিল? এই আরএনএ ভাইরাস অ্যাটাক করেছিল, ঠিক আছে? এখন দেখি কোন কোন ভাইরাস এখানে অ্যাটাক করেছে তোমার হানির জন্য রান্না করা পোলাও মাংসে, মানে মাংসটাকে একদম দূষিত করে দিয়েছে। আমরা একটু দেখি। হানিতে হচ্ছে এইচআইভি, ঠিক আছে? তুমিতে হচ্ছে টিএমভি, দিনে হচ্ছে ডেঙ্গু, ঠিক আছে? পোলাওতে হচ্ছে পোলিও, মাংসতে হচ্ছে মাম্পস, রান্নাতে হচ্ছে র্যাবিস, আর করতে হচ্ছে তোমরা সবাই জানো যেটা হচ্ছে 2020-তে আমাদের গোটা ওয়ার্ল্ডকে হচ্ছে অ্যাটাক করেছিল। আজ মেম পছন্দের মানুষ নেই, কাছে আহমেদ, আচ্ছা ঠিক আছে, পছন্দের মানুষ হয়ে যাবে, ভালো একটা রেজাল্ট করো, একটা চান্স পেয়ে যাও, দেখবা পছন্দের মানুষের অভাব নেই। শান্তিদ আহমেদ, আচ্ছা ক্লাস কখন শুরু হয়েছে? ক্লাস এই তো মাত্রই শুরু হলো আপু, বেশিক্ষণ হয়নি।
বেশিক্ষণ হয়নি। আচ্ছা দেখো, তাহলে তুমি তোমার হানির জন্য যে মাংস রান্না করেছো বা তোমার হানি তোমার জন্য যে মাংস রান্না করেছে সেখানে কোন কোন ভাইরাস অ্যাটাক করেছিল? এইচআইভি ভাইরাস, টিএমভি ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, পোলিও ভাইরাস, মাম্পস ভাইরাস, র্যাবিস ভাইরাস, করোনা ভাইরাস। এগুলো হচ্ছে আমাদের মানে মোস্ট অফ দ্য ভাইরাস হচ্ছে এখানে তোমার দেওয়া আছে, যে ভাইরাসগুলো আমাদের আরএনএ ভাইরাস। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের আরএনএ ভাইরাস। এই দেখো, এই যে এইচআইভি, এই এইচআইভি কী হয় বলো তো? এইচআইভির কারণে হয়ে থাকে আমাদের এইডস। ঠিক আছে, এইডস রোগ হয়ে থাকে, যেটার কোনো প্রতিষেধক কিন্তু এখনও আবিষ্কৃত হয়নি। এই এইডস যদি কারো হয় বা এইচআইভি ভাইরাস যদি কাউকে অ্যাটাক করে, তার পরিণাম হচ্ছে নিশ্চিত মৃত্যু। ঠিক আছে, এই যখন তোমাদের বায়োলজিতে একটা অধ্যায় আছে না যে ভাইরাস, হ্যাঁ শুধু ভাইরাসই তো, এরকমই একটা অধ্যায় আছে, ওখানে দেখবা যে ভাইরাসের প্রথম 2 পেজ আর কি, ওদের কাহিনী নিয়ে অনেক কিছু লেখা, যে এই ভাইরাস এইটা, সেই ভাইরাস সেটা, উনি এটা বলছেন সেটা বলছেন। তো ওখানে কিছু শর্ট টেকনিক আছে, যেমন হচ্ছে এই যে এইচআইভি নিয়ে আলোচনা করা আছে, যে এইচআইভি যার হলো সে হচ্ছে গেল। তো এইচআইভি আবিষ্কার করেছিলেন হচ্ছে বিজ্ঞানী গেল। ঠিক আছে, গেল মানে কি? সে চলে গেল, ভোগে চলে গেল, বা হচ্ছে মানে মারা গেল আর কি। আমরা বলি না যে ও গেল। তো ওই যে বিজ্ঞানী গেল হচ্ছে তোমার এইচআইভি এর আবিষ্কারক। এভাবে অনেক ছোট ছোট সূত্র আছে, আমরা মনে রাখতে পারি। আর টিএমভি হচ্ছে টোবাক্কো মোজাইক ভাইরাস, যেটা হচ্ছে তোমার তামাক পাতায় হয়। ডেঙ্গু তো হচ্ছে আমরা সবাই জানি, এই যে বর্তমানে হচ্ছে, আচ্ছা ম্যাম একটু সরেন, এসএস নিব। ওকে, নুসরাত জাহান ম্যাম, বিএসসিদের কোনো অপশনস অ্যান্ড কি বলেছো দিলে হয়ে যাবে? কালকে ডিপ্লোমা বলছিলাম, আমাদের একটু বলেন। আচ্ছা ডিপ্লোমা, বিএসসিদের কোন অপশনস আন্দাজে দিলে হয়ে যায়? আচ্ছা বিএসসিদের আসলে আন্দাজে কোনো অপশন দিলে হয় না, কিন্তু বিএসসিদের হচ্ছে যদি সাধারণ বিজ্ঞান সম্পর্কে একটু ভালো আইডিয়া থাকে তাহলে এত বেশি কষ্ট হয় না আর কি। ওকে, এরপর হচ্ছে কে যেন, পূর্ণিমা ইসলামী ম্যাম একটু সরেন, এসএস নিব। আচ্ছা এসএসটা তাড়াতাড়ি নিয়ে নাও, হ্যাঁ এসএসটা হচ্ছে তাড়াতাড়ি নিয়ে নাও। তো এরপরে যেটা ডেঙ্গুর কথা বলতেছিলাম, যে বর্তমান দেখবা যে ডেঙ্গুর প্রকোপ কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে। আমাদের দেখা যায় ঢাকা সিটিতে মোস্ট অফ দ্য হসপিটালসে হচ্ছে ডেঙ্গু পেশেন্ট একদম ভর্তি, মানে একদম কি বলা যায় যে এদেরকে ঠেলে পারা যাচ্ছে না। এরপরে হচ্ছে পোলিও, যেটা দেখবা যে পোলিওর জন্য ছোটোবেলায় আমাদেরকে একটা টিকা দেওয়া হতো, তো যে কারণে এখন পোলিওটা অত বেশি দেখা যায় না। এরপর হচ্ছে মাম্পস, সেম জিনিস। র্যাবিস হচ্ছে যে জলাতঙ্ক হয় না, কুকুর বা বিড়াল যদি কামড় দেয় তাহলে দেখবো ওদের লালাতে হচ্ছে এই ভাইরাসটা থাকে, তো ওরা কামড় দিলে এই র্যাবিসটা হয়। তো এইটার যদি কামড় দেয়, এই র্যাবিস ভ্যাকসিন নিতে হয়, ভ্যাকসিন নিলে তখন হচ্ছে এটাতে আর কোনো সমস্যা হয় না। এরপরে আছে করোনা মানে কোভিড। ঠিক আছে, তো কোভিড সম্পর্কে তো তোমরা সবাই জানো। তো এই জিনিসটা হচ্ছে একটু জেনে রাখবা, যে এইগুলো ছাড়া বাকি যদি কোনো ভাইরাস আসে সেটা হচ্ছে তোমরা নির্দ্বিধায় হচ্ছে ডিএনএ ভাইরাস দিতে পারবে। ঠিক আছে, এবার হচ্ছে আমরা চলে যাই। ওকে, নেক্সট প্রশ্ন একটু দেখো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি উদ্ভিদের কোথায় সংঘটিত হয়? এটা আমরা কি জানি যে গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়াটা, রত্নারতা ম্যাম দেখতে পাই না, এবার দেখো এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা হচ্ছে কোথায় সংঘটিত হয়? আমরা হচ্ছে দ্রুত একটি কমেন্ট করে জানাই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা কোথায় সংঘটিত হয়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা কোথায় সংঘটিত হয়? ফোন তো টুকুস করে বন্ধ হয়ে যাবে এবার। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা কোথায় সংঘটিত হয়? দেখো আমাদের দেওয়া আছে সাইটোপ্লাজম, এরপরে হচ্ছে আছে নিউক্লিয়াস, এরপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এরপরে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো তার আগে আমাদের একটু জানতে হবে যে গ্লাইকোলাইসিস মানে কি বলো তো? গ্লাইকোলাইসিস দেখো, এই লাইসিস শেষে আছে লাইসিস, গ্লাইকোলাইসিস। আর গ্লাইকো আসছে তোমার হচ্ছে গ্লুকোজ থেকে, অর্থাৎ গ্লুকোজ তৈরির যে প্রক্রিয়া সেটাই হচ্ছে আমাদের কি বলো তো, সেটাই হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস। ওকে, তো এই যে গ্লুকোজ, এটা হচ্ছে তোমার এই প্রক্রিয়াটা এই উদ্ভিদের কোন জায়গাতে হচ্ছে সংঘটিত হয়? সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস, এই সবগুলাই কিন্তু হচ্ছে তোমার একটা উদ্ভিদ কোষের ভিতর যে অঙ্গাণুগুলো থাকে, যেমন যে তরলটা থাকে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের ভিতরে তোমার থাকে হচ্ছে এরকম মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তারপরে হচ্ছে এরকম থাকে নিউক্লিয়াস। ঠিক আছে, এরকম থাকে হচ্ছে তোমার, এটা হচ্ছে নিউক্লিয়াস। একটু খেয়াল করো, এটা হচ্ছে নিউক্লিয়াস। তোমাদের একটু সহজ করে বোঝার জন্য আমি দেখাই দিচ্ছি যে এই জিনিসগুলা কি, তোমরা অনেকে নামগুলোর সাথে মানে হঠাৎ করে দেখে পরিচিত নাও লাগতে পারে। ঠিক আছে, হঠাৎ করে দেখে তোমাদের পরিচিত নাও লাগতে পারে। তো এটা হচ্ছে আমাদের কি বলে নিউক্লিয়াস, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া,
তারপরে হচ্ছে আর কি আছে, এই যে সাইটোপ্লাজম, তো এটা বললাম যে তরলটা থাকে, যে তরলের ভিতর আমার কোষীয় অঙ্গাণুগুলো থাকে, সেটা হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম যদি না থাকতো, এই কোষীয় অঙ্গাণুগুলো কিন্তু হচ্ছে তোমার কি হতে পারতো না বলো তো, এই কোষীয় অঙ্গাণুগুলো তোমার হচ্ছে সজীব থাকতে পারতো না। এজন্য এজন্য হচ্ছে আমাদের এই সাইটোপ্লাজমের ভূমিকা কিন্তু অনেক, আর নিউক্লিয়াসের ভূমিকাও কিন্তু অনেক বেশি, ঠিক আছে। এই নিউক্লিয়াসকে আবার বলা হয় কি বলতো, কোষের প্রাণকেন্দ্র, অর্থাৎ এই যে একটা কোষ, কোষের মস্তিষ্ক বলা হয়, ঠিক আছে, কোষের মস্তিষ্ক বলা হয় হচ্ছে এই নিউক্লিয়াসকে। এরপর হচ্ছে যে মাইটোকন্ড্রিয়ার কথা বললাম, এই মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস, অর্থাৎ শক্তিঘর, ঠিক আছে। এই মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমাদের পাওয়ার হাউস বা হচ্ছে শক্তিঘর, এটা হচ্ছে স্পেশাল নাম। অনেক সময় বলা হয় যে তোমার পাওয়ার হাউস বলা হয় কোনটিকে, তো এই পাওয়ার হাউস ছাড়া মাইটোকন্ড্রিয়ার আরও একটা স্পেশাল নাম আছে, এটা আমরা অনেকে ভুলে যাই। পাওয়ার হাউস সবাই জানি, তো ওইটা হচ্ছে আমাদের কি বলতো, ওটা হচ্ছে কোষের প্রধান শ্বসন অঙ্গ, ঠিক আছে। এই মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমাদের কোষের প্রধান শ্বসন অঙ্গ। সো এরকম প্রশ্ন ছাড়া এখান থেকে এই টাইপের আরও প্রশ্ন আসতে পারে, এগুলো হচ্ছে তোমরা একটু মার্ক করে নিবা, ওকে। এটা হচ্ছে তোমরা একটু মার্ক করে নিবা। আচ্ছা দেখি কে কে কমেন্ট করেছো, আমরা কে কে জানি। তাহলে একটু বলো তো, গ্লাইকোলাইসিসের প্রক্রিয়াটা এবার কোথায় হয়, সাইটোপ্লাজমে হয় নাকি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে হয়, নাকি হচ্ছে তোমার নিউক্লিয়াসের ভিতরে হয়, নাকি হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে হয়, ঠিক আছে, কোনটার ভিতর হয় আমাকে একটু বলো। অনেকে অ্যান্সার দিয়েছে। নুসরাত জাহান বলেছে এ, নুসরাত জাহান আবার বলেছে এ, আফিয়া আফসানা বলেছে এ, খাদিজাতুল কোবরা তানি বলেছে ক। গুড, সবাই বলেছে সাইটোপ্লাজম, রাইট। তাহলে গ্লাইকোলাইসিস হচ্ছে প্রক্রিয়াটি উদ্ভিদের সাইটোপ্লাজমে এই জায়গাতে সংঘটিত হয়, এই তরলে হচ্ছে সংঘটিত হয়, ঠিক আছে। তো এখান থেকে আমাদের এই প্রশ্ন ছাড়া আরও যে প্রশ্ন আসতে পারে বা যেরকম হতে পারে সেটা তোমাদেরকে একটু আইডিয়া হচ্ছে আমি দিয়ে দিয়েছি। তাস কি বলেছে, তাসমিয়া মুন্নিও বলেছিল, ইম্মা রহমানও বলেছে এ, রাইট, ওকে। তাহলে দেখো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। দেখো এখানে হচ্ছে বাংলা থেকে একটা চলে আসছে, আমরা এটা স্কিপ করি। দেখো কুষ্ঠরোগ সম্পর্কে নিচের কোনটি সঠিক, একটু বলো তো। কুষ্ঠরোগ সম্পর্কে নিচের কোনটি সঠিক, ফাঙ্গাস জনিত রোগ, হরমোনের অভাবজনিত রোগ, ব্যাকটেরিয়া জনিত রোগ, আর হচ্ছে তোমার ভাইরাস জনিত রোগ। আমাকে একটু বলো তো কুষ্ঠরোগ সম্পর্কে কোনটি সঠিক, একটু তাড়াতাড়ি করে বলো, কুষ্ঠরোগ সম্পর্কে কোনটি সঠিক। দেখো এটা ফাঙ্গাস নাকি হচ্ছে হরমোনের, নাকি ব্যাকটেরিয়া, নাকি হচ্ছে ভাইরাস, একটু বলো তো কি সম্পর্কিত রোগ। এই কুষ্ঠরোগের নাম হয়তো বা তোমরা শুনেছো, অনেকেই শুনেছো, কুষ্ঠরোগের নাম শুনেছো, শুনে থাকার কথা। দেখি কে কে পারো। কেউ কি উত্তর করেছো? আচ্ছা যারা যারা এখনও শেয়ার করিনি তারা হচ্ছে আমরা টাইমলাইনে হচ্ছে ভিডিওটি একটু শেয়ার করে দিই, ঠিক আছে। বর্ণা দাস, রাইট, তুমি কি এখনকার উত্তর বলেছো আপু? নুসরাত জাহান, বর্ণা দাস, তোমরা কোনটার অ্যান্সার বলেছো? ওকে, যারা যারা এখনও টাইমলাইনে আমাদের লাইভ ক্লাসটি শেয়ার করিনি তারা হচ্ছে একটু দ্রুত করে শেয়ার করে দেই, হ্যাঁ একটু দ্রুত করে শেয়ার করে দেই। আর হচ্ছে কমেন্ট করে তাড়াতাড়ি বলো কুষ্ঠরোগ সম্পর্কে নিচে কোনটি সঠিক, এটা কি হচ্ছে ফাঙ্গাসজনিত রোগ, নাকি ব্যাকটেরিয়া জনিত, নাকি ভাইরাস জনিত। দেখো আমাদের হরমোনের অভাবজনিত রোগ এটা হবে না, আমরা সবাই জানি, কারণ কুষ্ঠরোগ এটা হরমোনাল জনিত, মানে হরমোনাল ডিজিজ না। আমাদের প্যাচ লাগবে হয় ফাঙ্গাস, না হলে ব্যাকটেরিয়া, না হলে হচ্ছে ভাইরাস, ঠিক আছে। তাহলে দেখো ভাইরাস জনিত রোগ সাধারণত হয় না, এখানে আমাদের প্যাচ বেশিরভাগ লাগাই হচ্ছে আমরা ফাঙ্গাস আর হচ্ছে ব্যাকটেরিয়া। তো আমাদের ভুল যেখানে হয় আমরা করি কি এটাকে বলে দেই ফাঙ্গাস, ঠিক আছে, কিন্তু আসলে এটা ফাঙ্গাস জনিত রোগ নয়, এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া জনিত রোগ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া জনিত রোগ, ব্যাকটেরিয়া জনিত রোগ। আচ্ছা আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। দেখো দুধে কোন অ্যাসিড থাকে, একদম সহজ একটা জিনিস, এটা একটু বলো আমাকে, দুধে কোন অ্যাসিড থাকে, ঠিক আছে, দুধে কোন অ্যাসিড থাকে। ফোন লাগবে, চার্জ নেই, ফোন দেন একটা। হ্যাঁ 2% আছে। সাইলেন্ট করে দিবেন, সাইলেন্ট করে দিলেই হবে। আচ্ছা এটা বলো দুধে কোন ধরনের অ্যাসিড থাকে।
দুধে কোন ধরনের অ্যাসিড থাকে? না হলে এখানে চার্জার দিলেও হতো। বলো তো দেখি, দুধে কোন ধরনের অ্যাসিড থাকে এটা বলো তো আমাকে একটু। একটা আছে তোমার ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, আর হচ্ছে টার্টারিক অ্যাসিড। এইটা যদি ভুল করি তাহলে কিন্তু হবে না। তাড়াতাড়ি করে বলো দেখি, কে কে বলেছো, তাড়াতাড়ি করে বলো। নাজমা বেগম বলেছে এই ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, আর কেউ জানি? বর্ণা দাস বলেছে এটা কখনকার আছে, আসি তখন থেকে দেখতেছি। তাড়াতাড়ি করে বলো দেখি, তাড়াতাড়ি করে বলো। দুধে কোন অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড আর হচ্ছে টার্টারিক অ্যাসিড। আমরা জানি কিন্তু। যারা যারা এখনো শেয়ার করেনি লাইভ ক্লাসটি তারা হচ্ছে একটু শেয়ার করে দেই। হ্যাঁ, তারা হচ্ছে লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দিব। হ্যাঁ, ওকে। রং পেন্সিল বলেছে ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, রিহা বলেছে এ, নুসরাত জাহান, রাফি আক্তার। ওকে, দেখো হয়েছে। যারা তোমরা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড বলেছো তাদের উত্তর সঠিক হয়েছে। দেখো কিভাবে বুঝবা, দুধে হচ্ছে তোমার ল্যাকটোজেন থাকে, তাই না? এই ল্যাকটো কথাটি যদি থাকে, ল্যাক বা ল্যাকটো যদি থাকে তাহলে বুঝে নিবা সেখানে দুধ জাতীয় কিছু আছে। ঠিক আছে, ল্যাক বা ল্যাকটো থাকলে বুঝে নিবা সেখানে হচ্ছে দুধ জাতীয় কিছু আছে। তাহলে হচ্ছে বাকিগুলোতে আমি আর গেলাম না যে বাকিগুলো কেন হয়নি। আচ্ছা, এরপর দেখো মস্তিষ্কের আবরণীর নাম কি? অনেক মজার একটা জিনিস। মস্তিষ্কের আবরণীর নাম কি? একটা হচ্ছে পেরিটোনিয়াম, একটা হচ্ছে প্লুরা, একটা হচ্ছে পেরিকার্ডিয়াম, আর একটা হচ্ছে মেনিনজেস। ঠিক আছে, এবারে হচ্ছে আমাকে একটু বলো মস্তিষ্কের আবরণীর নাম কি? মস্তিষ্কের আবরণীর নাম কি? আমাদের ব্রেইন যে পর্দাটা দ্বারা সুরক্ষিত থাকে সেই পর্দাটার নাম কি আমাকে একটু বলবা। তাড়াতাড়ি বলো তো দেখি, তাড়াতাড়ি বলো। পড়িস না। ফারহানা মনির বলেছে, আচ্ছা কোথায় গেল? কায়সার আহমেদ, নুরানি ইসলাম বলেছে ডি, ফারহানা মনির বলেছে সি। ওকে, তাসমিয়া মুন্নি বলেছে গ, নুসরাত জাহান ডি। আচ্ছা, পেরিকার্ডিয়াম আর হচ্ছে মেনিনজেসের মধ্যে যুদ্ধ লেগেছে। নাজমা বেগম বলেছে সি। 6-এর উত্তর গ। ওকে, 6-এর উত্তর গ বলেছে পেরিকার্ডিয়াম। আফসানা মিমি বলেছে পেরিটোনিয়াম। ওকে, আচ্ছা। অনি বারাল সেতু ইসরাত জাহান মুক্তা। ওকে, আমি মার্ক করছি। আচ্ছা, দুজনই শেয়ারার। এমডি জাহিদ, ওয়াও গ্রেট। ভাইয়াও সঠিক উত্তর দিয়েছে। রং পেন্সিল বলছে পেরিকার্ডিয়াম। ওকে, আমি আর সঠিক উত্তরে আমরা চলে যাই। হ্যাঁ, এখানে যতগুলো অপশন আমাদের দেওয়া আছে সবগুলোই কিন্তু হচ্ছে কোনো না কোনো অর্গানের বা কোনো না কোনো জায়গার এক একটা পর্দার নাম। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নে ছিল মস্তিষ্কের আবরণীর নাম কি বা পর্দার নাম কি? সেটা হচ্ছে মেনিনজেস। মস্তিষ্ক বা ব্রেইন যে পর্দাটা দ্বারা আবৃত থাকে সেটা হচ্ছে মেনিনজেস। এই জন্য যদি এখানে কোনো আমাদের ব্রেইনে বা মস্তিষ্কে কোনো ইনফেকশন হয় বা কোনো সমস্যা হয়, ভাইরাল বা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তখন আমরা সেটাকে কি বলি বলো তো? মেনিনজাইটিস। ইটিস বা আইটিস যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে আমরা বুঝে নিব যে কোনো কিছু মানে কোনো একটা জায়গা সেখানে হচ্ছে কি হয়েছে বলো তো? ইনফেকশন হয়েছে, ইনফ্লামেশন হয়েছে। ঠিক আছে, ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা ইনফেকশন হয়েছে। তো এই পর্দাটা যখন ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তখন হচ্ছে আমাদের এই মেনিনজাইটিস প্রবলেমটা হয়। সো আজকে থেকে আর ভুলবো না যে মস্তিষ্কের আবরণের নাম হচ্ছে মেনিনজেস। এখন তোমরা যে ভুলটা করেছো, তোমরা বলেছো পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়াম হচ্ছে হার্টের আবরণের নাম বাবারা। এই পেরিকার্ডিয়াম হচ্ছে হার্টের বা হচ্ছে হৃৎপিণ্ডের আবরণের নাম। আমাদের হার্ট যে পর্দাটা বা যে আবরণটা দ্বারা সুরক্ষিত থাকে সেটা হচ্ছে
পেরিকার্ডিয়াম, ঠিক আছে। আরেকটা আছে প্লুরা, দেখো এটাও খেয়াল করো। তোমার এই বছর আসলো মস্তিষ্কের আবরণীর নাম কি, পরের বছর আসতে পারে হার্টের আবরণীর নাম কি, বা আসতে পারে ফুসফুসের আবরণীর নাম কি। এই প্লুরা হচ্ছে ফুসফুসের আবরণের নাম, ঠিক আছে। ফুসফুস হচ্ছে তোমার এই প্লুরা নামক পর্দা দ্বারা আবৃত থাকে। ওকে, নুরানি ইসলাম, আমারটা হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তোমারটা হয়েছে। এমডি আহসান আপু, আমি তো শেয়ার করে দিচ্ছি আপনাকে, আমার মনে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, আমাকে তোমার মনে শেয়ার করতে হবে না, আপাতত লাইভ ক্লাসটি শেয়ার করলে হচ্ছে আমি বেশি খুশি হব। এটা কি ফ্রি কোর্স কিনা মাহমুদুল হাসান? এটা ফ্রি ক্লাস ভাইয়া, এটা হচ্ছে ফ্রি ক্লাস। সাকিব আল হাসান, আচ্ছা আমাদের সুপারস্টার জয়েন করে ফেলেছে। সাকিব আল হাসান ক্রিকেট মাঠ ছেড়ে আমার বায়োলজি ক্লাসে কি করে? ক্রিকেট কি ভুলে গেছে নাকি সাকিব আল হাসান যে বায়োলজি ক্লাস করতে আসছে? বায়োলজি দরকার। ওকে, আর এই শিহাব বলছে আপু আপনাকে ভালো লাগছে, থ্যাংক ইউ। আমিনা আক্তার, যাত্রাবাড়ি ব্রাঞ্চ, ওয়েলকাম টু মাই ক্লাস। আমিনা আক্তার যাত্রাবাড়ি ব্রাঞ্চ থেকে, যেহেতু গত ক্লাসে ছিলে, আমি যে কালকেই তোমাদের ক্লাস নিয়ে আসছে। আচ্ছা, তাহলে দেখো আমরা কি বললাম, যে আমাদের অ্যান্সারটা হবে মেনিনজেস। ওকে, আর এটা হচ্ছে হার্টের, এটা হচ্ছে আমাদের ফুসফুসের। তো দেখো আমাদের প্যাচ কিন্তু এভাবেই লাগে, যে এখানে এই বছর মস্তিষ্ক আসছে, পরবর্তী বছর হয়তো বা ফুসফুস দিতে পারে, হয়তো বা হৃৎপিণ্ড দিতে পারে, ঠিক আছে। ওকে, এখন আমাকে বলো নিচের কোনটি মনোস্যাকারাইড? নিচের কোনটি মনোস্যাকারাইড? দেখো একটা আছে ল্যাকটোজ, একটা আছে গ্লুকোজ, একটা আছে সুক্রোজ, একটা আছে ফ্রুক্টোজ। মনো মানে কি বলো তো? মনো যদি থাকে তাহলে বুঝবা এক আছে, ঠিক আছে। মনো মানে হচ্ছে তোমার এক, আর হচ্ছে ডাই মানে হচ্ছে দুই, আর পলি মানে হচ্ছে অনেকগুলো, ঠিক আছে। পলিস্যাকারাইড মানে অনেকগুলো বোঝায়, মনো মানে হচ্ছে সিঙ্গেল বোঝায়, আর ডাই মানে হচ্ছে দুই বোঝায়, ঠিক আছে। তাহলে এবার আমাকে একটু বলো যে নিচের কোনটি হচ্ছে তোমার মনোস্যাকারাইড? একটু বলো তো নিচের কোনটি মনোস্যাকারাইড? আচ্ছা দেখি, আমরা একটু ইগনোর করি, যেটা ভালো লাগবে না সেটা হচ্ছে আমরা ইগনোর করি, ঠিক আছে। দেখো নিচের কোনটি মনোস্যাকারাইড? আচ্ছা আমরা একটু বলি। নুরানি ইসলাম আপু বলেছে এ, ওকে, নুরানি ইসলাম বলেছে এ, ফারহানা মনির বলেছে এ, আনোয়ারুল ইসলাম বকুল বলেছে এ, নাজমা বেগম বলেছে এ। বাহ, ভালো লাগছে। আর কেউ জানি না আমরা। কায়সার আহমেদ ভাইয়া কমেন্ট করেছে, ভাইয়া বলছে ক। আফসানা মিমি বলছে ক। আমিনা আক্তার কালকের ক্লাস অনেক ভালো হয়েছে আপু, জাস্ট অস্থির। মাই প্লেজার, তোমরা ভালো করে করলেই এনাফ। ইসরাত জাহান মুক্তা বলছে এ, নুরানি ইসলাম আবার বলেছে এ। ওকে, তাহলে আমাদের এটা কারোরই হচ্ছে উত্তর ভুল হয়নি। মনোস্যাকারাইড হচ্ছে আমাদের গ্লুকোজ হচ্ছে মনোস্যাকারাইড, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে যারা সঠিক উত্তর করেছো, অবশ্য ভুল উত্তর কেউ করোনি। ওকে, নাসরিন জাহান নিশি বলেছে গ্লুকোজ, হ্যাঁ আপু তোমারটাও সঠিক হয়েছে। এখন একটু বলো মানবদেহের জন্য উপকারী কোলেস্টেরল কোনটি? আমরা সবাই জানি যে কোলেস্টেরল হচ্ছে আমাদের জন্য ভালো না, তাই না? এটা হচ্ছে আমরা জানি যে কোলেস্টেরল আমাদের শরীরের জন্য ভালো না, কিন্তু আমাদের হিউম্যান বডিতে একটা কোলেস্টেরল আছে, এক ধরনের কোলেস্টেরল আছে যেটা হচ্ছে আমাদের উপকার করে বা উপকারী। সেইটা কি বলো তো? একটা হচ্ছে এলডিএল, যেটার ফুল ফর্ম হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন, আর একটা হচ্ছে এইচডিএল হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, আর একটা হচ্ছে ভিএলডিএল মানে হচ্ছে এইটাই আর কি ভেরি পরিমাণে লো হয়ে যাবে, মানে খুব বেশি লো হয়ে যাবে, ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন, ঠিক আছে। আর একটা হচ্ছে টিজি, ট্রাইগ্লিসারাইড। ওকে, এখন আমাকে বলো এটার অ্যান্সার কোনটা? মানবদেহের জন্য উপকারী কোলেস্টেরল কোনটি? লো ডেন্সিটি লিপোপ্রোটিন, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, নাকি হচ্ছে ভিএলডিএল, নাকি হচ্ছে টিজি ট্রাইগ্লিসারাইড? তো তোমরা যে ভুলটা করো, নর্মালি ভুলটা করো, দেখো হ্যাঁ অলরেডি ভুলটা শুরু হয়ে গিয়েছে, তোমরা ভুল করতে শুরু করেছো। তোমরা হচ্ছে এটা তো হবেই না, আমরা জানি এটাও হবে না, এই দুইটার ভিতরে হচ্ছে প্যাচ লাগে না, আমার প্যাচ লাগে এলডিএল আর হচ্ছে এইচডিএল এর উপর, এই দুইটার ভিতর হচ্ছে আমার প্যাচ লাগে, ঠিক আছে। যে কোনটি উপকারী কি করে বুঝবো? রত্না বলেছে খ, আটে বি হবে আপু। রমজানা ইসলাম রুমিন,
আতিয়া আঞ্জুম বলছে খ, খাদিজাতুল কোবরা তানি বলছে ক, আতিয়া আঞ্জুম বলছে খ, ওকে। ফারহানা মনির বলছে বি। আফিয়া আফসানা আপু আমারটা পড়ি না কেন? পড়ে ফেলছি তো আপু, এই যে পড়ে ফেললাম। সিনথি, রাইট, সিনথি বলছে বি। ইসরাত জাহান মুক্তা বলছে এ। আফিয়া আফসানা বলছে বি। জাহান তিশা বলছে বি। তরু বিথি বলছে এ। আচ্ছা, রমজানা রুমিন আবার বলছে বি। বর্ণা দাস বলেই দিয়েছে এইচডিএল। ওকে ওকে ওকে, অধিকাংশ উত্তর পেয়েছি আমি এইচডিএল, তাহলে কি আমি এটা নিব? হ্যাঁ, সবাই যেটা বলে সেটাই ঠিক, ব্যাপারটা কি এরকম বলো তো? তাহলে অবশ্যই সবাই তোমরা অধিকাংশ যে মতামত দিয়েছো সেটাই সঠিক। মানবদেহের জন্য উপকারী কোলেস্টেরল হচ্ছে এইচডিএল, অর্থাৎ হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। এত বড় জিনিস অপশানে নাও থাকতে পারে, এই যে লাস্টের অংশটা হচ্ছে বেশিরভাগ দিয়ে দেয় যে এলডিএল নাকি হচ্ছে এইচডিএল। ঠিক আছে, ওকে। এ হবে গর্ভজীবন রবের ভালোবাসা, এ হবে মেবি। মেবি দেওয়ার বলার দরকার নেই। তোমার যদি মনে হয় বা তুমি যদি জানো এ, তাহলে তুমি এ বলবা, যদি তুমি জানো বি তাহলে তুমি বি বলবা। মেবি বলতে কোনো কিছু দিবা না, কারণ হচ্ছে কনফিউজ থাকা যাবে না। আমি এখন ভুল বলতেই পারি, প্রবলেম নেই। এখন যদি আমি ভুল করি আমি এখান থেকে শিখে নিব, আমার পরবর্তীতে ভুল হবে না। ঠিক আছে, বাট আমি যেটা বলবো আমি কনফিডেন্টলি বলবো। ঠিক আছে, ওকে। তারপরে দেখি আমরা নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের কি আছে, একটু খেয়াল করি। এইচপিভি, আমি হচ্ছে একটু ইংলিশ করে লিখে দিই, তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, আমি একটু ইংলিশ করে লিখে দিই। এইচপিভি, ঠিক আছে। এইচপিভি টিকা কোন রোগ প্রতিরোধ করে? আমাকে একটু বলো তো। এইচপিভি হচ্ছে তোমার কোন রোগ প্রতিরোধ করে? একটা হচ্ছে স্তন ক্যান্সার, একটা হচ্ছে রক্তের ক্যান্সার মানে যেটাকে আমরা বলি ব্লাড ক্যান্সার, আর একটা হচ্ছে ডিম্বাশয়ের ক্যান্সার মানে ওভাল ক্যান্সার, আর একটা হচ্ছে জরায়ু মুখের ক্যান্সার। ঠিক আছে, তো সার্ভাইকাল ক্যান্সার যেটা আমরা বলে থাকি। আরে আমার বাচ্চাটা চলে আসছে, এটার নামটা আমি পড়তে পারি না, সরি আপু, আমি হচ্ছে আরবি লেখা বুঝি না, এই জন্য আমি তোমার নামটা পড়তে পারছি না। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? অনেক ভালো আছি, তোমাদের দোয়ায় তোমাদের ভালোবাসায় তোমাদের আপু অনেক ভালো আছে। ওকে, নাজমা বেগম বলছে ডি। ওকে, আরে বাপরে, নাজমা বেগম অনেকগুলো কমেন্ট করেছে। নুসরাত জাহান বলছে ডি। নুসরাত জাহান আবার বলছে ডি, গর্ভজীবন রবের ভালোবাসায় বলছে ডি, মানে হচ্ছে জরায়ু মুখের ক্যান্সার, দ্যাট মিনস সার্ভাইকাল ক্যান্সার। ওকে, তাহলে হচ্ছে কোনটা হবে? এইচপিভি কোন রোগ প্রতিরোধ করে? আপু নয়, আচ্ছা এটা 9 নম্বর ছিল। ওকে আপু, 9 হচ্ছে ডি হবে। এইচপিভি টিকা কোন রোগ প্রতিরোধ করে? দেখো তোমরা যারা উত্তর দিয়েছো সবার উত্তর সঠিক হয়েছে। এটা হচ্ছে তোমার কি বলো তো, এটা হচ্ছে হবে আমার জরায়ুমুখ ক্যান্সার, যেটাকে আমরা বলি সার্ভাইকাল ক্যান্সার। ঠিক আছে, এটা আচ্ছা কে জানি একটা কমেন্ট করেছো যে কায়সার আহমেদ, এইচপিভি এর পূর্ণ নেম কি? এটার পূর্ণ নেম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি মেয়েদের হয়। ঠিক আছে, এই যে জরায়ুমুখ ক্যান্সার, জরায়ু মানে কি সার্ভিক্স, তাই না? তো ইংলিশে আমরা বলি সার্ভাইকাল ক্যান্সার, জরায়ুমুখের ক্যান্সারকে আমরা বলি সার্ভাইকাল ক্যান্সার মেডিকেল ভাষায়। তাহলে দেখো এই সার্ভাইকাল ক্যান্সার কিন্তু কখনো ছেলেদের হতে পারে না, বা ছেলেদের হবে না। কেন হবে না? ছেলেদের তো জরায়ু নেই, ছেলেদের তো সার্ভিক্স নেই। আমরা হচ্ছে তোমাদের একটা অধ্যায় আছে মানব জীবনের ধারাবাহিকতা, এই অধ্যায়টাতে তোমাদের স্ত্রী প্রজননতন্ত্র, পুং প্রজননতন্ত্র, এগুলো নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করা আছে। অর্থাৎ কোনটা ফিমেল অর্গান, ফিমেল হচ্ছে রিপ্রোডাক্টিভ অর্গান, কোনটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ অর্গান, এই জিনিসগুলো তোমাদের একটু আইডিয়া রাখতে হবে। মেলকে ফিমেল, ফিমেলকে মেল বানাই দিলে কিন্তু সমস্যা। ঠিক আছে, তাহলে দেখো এই সার্ভিক্স হচ্ছে মেয়েদের থাকে, এজন্য এই রোগটা হয় হচ্ছে মেয়েদের। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এটা ক্যারি করে কিন্তু ছেলেরা, জানো এই এইচপিভি যে ভাইরাসটা, এই ভাইরাসটা ক্যারি করে হচ্ছে তোমার ছেলেরা। তো এই এইচপিভি আক্রান্ত কোনো ছেলের সাথে বা কোনো পুরুষের সাথে যদি কোনো মেয়ের বিয়ে হয়, তখন হচ্ছে দেখা যাবে যে ওই মেয়ে তোমার এই জরায়ুমুখ ক্যান্সার এটাই হচ্ছে মানে আক্রান্ত হয়ে যাবে। কারণ এটা হচ্ছে এসটিডি টাইপের রোগ, এসটিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। ঠিক আছে, এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের ভিতরে একটা হচ্ছে এইচপিভি, আরেকটা হচ্ছে তোমার আছে এইচআইভি, তারপরে আরও আছে তোমার সিফিলিস, গনোরিয়া, এগুলো হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ।
ঠিক আছে। এখন দেখো এইচপিভি টিকা হচ্ছে কি করে, জরায়ু মুখের ক্যান্সারটা প্রতিরোধ করে। এই এইচপিভি টিকার আরেকটা নাম সেটা হচ্ছে প্যাপিলোভ্যাক্স। ঠিক আছে, এই প্যাপিলোমা ভাইরাস থেকে তোমার আসছে প্যাপিলোভ্যাক্স। প্যাপিলোভ্যাক্স, ভ্যাক্স মানে হচ্ছে ভ্যাকসিন। ঠিক আছে, তার মানে প্যাপিলোমা ভাইরাসের বিরুদ্ধে যে ভ্যাকসিনটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে তোমার প্যাপিলোভ্যাক্স। ঠিক আছে, সেটা হচ্ছে প্যাপিলোভ্যাক্স। আপু বিয়ের অনেক দিন পরেও তো হয়, কেন হয় আপু বিয়ের অনেক দিন পরে? তো আচ্ছা, বিয়ের অনেক দিন পরে বলতে এখন দেখো যে একটা মানুষ কখন কোন রোগে আক্রান্ত হবে সেটা কিন্তু একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারে না। দেখা গেছে যে তার প্রথম দিকে ছিল না, বাট কোনোভাবে সে ওইটা ক্যারি করে ফেলছে, সে কোনো জায়গা থেকে সেটা ক্যারি করে ফেলছে, তো তার পরবর্তীতে ওই পুরুষটা যখন ক্যারি করবে তো তারপরে হচ্ছে মহিলারও অবভিয়াসলি হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এটা সম্পর্কে আশা করি আমরা বুঝতে পেরেছি, বাট এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে বা কেউ যদি না বুঝে থাকো অবশ্যই কিন্তু আমাকে বলবে যে আপু এটা আবার একটু বলেন বা এই জিনিসটা কি। এরপর দেখো হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত? কত সহজ সহজ প্রশ্ন দেখো তো, এরকম প্রশ্নই হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষায় আসে। একটু বলো তো, হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত? কোন ধরনের পেশি দ্বারা গঠিত? বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি, বিশেষ ধরনের ঐচ্ছিক পেশি, আর হচ্ছে ঐচ্ছিক পেশি নাকি শুধুমাত্র অনৈচ্ছিক পেশি? একটু বলো তো হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত? তাড়াতাড়ি করে একটু বলো। যে হার্ট যে পাম্প করে, এই যে পাম্প করতেছে, তো এখানে কোন ধরনের পেশি আছে? বলো তো। মিশু মৃধা বলছে ক, নুরানি ইসলাম বলছে এ, নুরানি ইসলাম আবার বলছে এ, সাদিয়া বলছে এ, গর্ভজীবন রবের ভালোবাসায় বলছে এ। দেখো হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত? যেহেতু হৃৎপিণ্ড বলেছে, এটা একটা স্পেশাল অর্গান না বলো তো? আমরা হচ্ছে হার্ট নিয়ে সবাই একটু গর্ব করি, বা কার্ডিওলজিস্টদের অনেকেই পছন্দ করি, তারপরে হচ্ছে হার্ট নিয়ে কাজ করতে পছন্দ করি, বা হার্ট নিয়ে আমরা আলোচনা হলে সেই কথাগুলো আমরা শুনতে পছন্দ করি। তাহলে দেখো এটাকে একটু স্পেশাল হিসেবে দেখি আমরা, এই জন্য অবশ্যই বিশেষ কথাটা থাকবে। ওকে, হার্টের সাথে বিশেষ কথাটা থাকবে বা স্পেশাল কথাটা থাকবে। তাহলে এটা হচ্ছে বিশেষ ধরনের অনৈচ্ছিক। অনৈচ্ছিক কেন বললাম বলো তো? এই হার্টে যে পেশি থাকে ওই পেশিটা কিন্তু আমাদের কন্ট্রোলে নেই, মানে আমরা হচ্ছে ওকে কন্ট্রোল করতে পারি না। ও কিভাবে সংকুচিত হবে, কিভাবে প্রসারিত হবে, এটা কিন্তু আমরা ঠিক করে দিই না, এটা হৃৎপিণ্ড নিজে থেকে নিজে ঠিক করে নেয়। এজন্য এটা হচ্ছে অনৈচ্ছিক। আর যেটা আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী সংকোচন প্রসারণ করতে পারি সেটা হচ্ছে ঐচ্ছিক। যেমন দেখো যে বাইসেপস, ট্রাইসেপস যে পেশি, আমরা কি নিজেদের ইচ্ছা মতো এই যে প্রসারণ করলাম, এই যে সংকোচন করলাম, তো এটা হবে আমাদের ঐচ্ছিক পেশি। ঠিক আছে, ওকে, তাহলে হৃৎপিণ্ড হয়ে গেল। আচ্ছা এরপরে দেখি কি আছে। আচ্ছা একটু খেয়াল করো, অফলাইনে হচ্ছে ৩,৫০০ টাকা ছাড়ে ভর্তি চলছে এবং অনলাইনে হচ্ছে ২,৯৯৯ টাকা, মানে হচ্ছে ৩,০০০ টাকা ছাড়ে ভর্তি চলছে তোমার ২০শে সেপ্টেম্বর পর্যন্ত। ২০শে সেপ্টেম্বর পর্যন্ত। এর সাথে তোমরা কি পাবা দেখো, এক সেট বই পাবা যেখানে থাকবে টোটাল 7টি বই এবং লেকচার শিটের প্রিন্টেড কপি পাবা। ঠিক আছে, আর অনলাইন যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে ২,৫৫০ টাকা। যারা হচ্ছে তোমার ধরো বাড়ি একটু দূরে আছে, মানে বাসা দূরে আছে, ঢাকায় এসে কোচিং করতে চাচ্ছ না বা মেইন ব্রাঞ্চ থেকেই ক্লাস করতে চাচ্ছ, এমন যদি চিন্তাধারা থাকে তাহলে হচ্ছে তারা অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো। ওকে, অনলাইন ব্যাচে ভর্তি হলে তোমাকে হচ্ছে কি বলে, তুমি অনলাইনে ঘরে বসে ক্লাস করতে পারবে, তোমাকে জার্নি করতে হচ্ছে না, দূরে এসে হচ্ছে তোমার এই পাবলিক বাসের জ্যাম ঠেলে গরমের ভিতর ঘেমে নিয়ে এত সময় নষ্ট হবে না। একদম দেশের যে কোনো প্রান্ত থেকে হচ্ছে তুমি ক্লাসগুলো উপভোগ করতে পারবে। ঠিক আছে আপু, আমাদের কি জুমে ক্লাস হবে? তোমরা যারা ভর্তি হয়েছো, হ্যাঁ তোমাদের প্রাইভেট যে গ্রুপ থাকবে সেখানে তোমাদের জুমে ক্লাস হতে, ভাইয়া জুমে কি ক্লাস হবে ওদের? হ্যাঁ তোমাদের হচ্ছে জুমে ক্লাস হবে, যারা প্রাইভেট সিক্রেট গ্রুপে হচ্ছে তোমাদের ক্লাসগুলো নেওয়া হবে আর কি।
আচ্ছা রেকর্ড না হলে জুমে রেকর্ড রাখা যাবে না, ফেসবুক লাইভে জুমে গর্বজীবন রবের ভালোবাসা জানতে চেয়েছো আপু, পেইড অনলাইন ক্লাস যখন শুরু হবে তখন কি এখনকার রকম লাইভ ক্লাসগুলো রেকর্ড থাকবে? প্লিজ অ্যান্স দেন। অবশ্যই ভাইয়া, ক্লাসগুলো হচ্ছে রেকর্ড থাকবে, ফেসবুকেও থাকবে রেকর্ডেড, সেটাও হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপে, ঠিক আছে? ফেসবুক লাইভেও যেটা হবে সেটাও তোমার প্রাইভেট গ্রুপে থাকবে এবং হচ্ছে রেকর্ডেড থাকবে। তুমি যে কোনো সময় যে কোনো টাইমে, ধরো তুমি ক্লাসটি হচ্ছে আজকে মিস করে ফেললে, হ্যাঁ, তুমি কোনো কারণে মিস করে ফেললে বা দেরিতে জয়েন করলে, তো তুমি কি করতে পারবে, ওইটা কিন্তু পরবর্তীতে তুমি দেখে নিতে পারবে, তুমি করে ফেলতে পারবে, যেটা কিন্তু অফলাইনে এই সুযোগটা থাকে না। টিচার ঢুকে যাওয়ার পরে তুমি যদি ক্লাসে ঢুকো, টিচার আগে কি বলছে তুমি কিন্তু সেটা কিছুই জানতে পারবে না। আপু অনলাইনে ভর্তি হয়েছে কিন্তু বইগুলো কবে দিবে? আচ্ছা তোমরা একটু পেজে কথা বলো, তাহলে হচ্ছে ওরা তোমাদেরকে সঠিক অ্যান্সার দিতে পারবে যে ওরা এক্স্যাক্টলি তোমাদেরকে কবে বইটা পাঠাচ্ছে। থ্যাংকস আপু। কারেন্ট থাকে না তাই সময় মতো ক্লাস করতে পারে না। হ্যাঁ, কারেন্ট খুব হচ্ছে ঝামেলা করতেছে ইদানিং, যে কোনো সময় কারেন্ট নিয়ে নিচ্ছে, কি বলবো আর। হ্যাঁ, তোমার হচ্ছে যেহেতু লাইভটি তুমি শেয়ার করে রাখো, তোমার টাইমলাইনে শেয়ার করে রাখো, তাহলে হচ্ছে তুমি ইজিলি যে কোনো সময় ঢুকে ক্লাসটি করে ফেলতে পারবে। কায়সার আহমেদ, ফ্রি ক্লাস হবে নি ভাইয়া? এটা তো হচ্ছে তোমার ফ্রি ক্লাসই হচ্ছে, এটা তো পেইড ব্যাচের ক্লাস না, এটা হচ্ছে ফ্রি, সবার জন্য উন্মুক্ত। ওকে, তারপর দেখো, আচ্ছা এটা আমাদের ফিজিক্সে, ওটা বাদ দিই। কোনটি সংক্রামক রোগ নয়? একটু বলো তো, সংক্রামক বলতে কি বলো তো? সংক্রামক বলতে হচ্ছে ছোঁয়াচে, ঠিক আছে? ছোঁয়াচে মানে হচ্ছে একজনের থেকে আরেকজনের ছড়ায় এমন রোগকে আমরা বলি হচ্ছে সংক্রামক রোগ, ঠিক আছে? আর যদি একজন থেকে আরেকজনের না ছড়ায় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে অসংক্রামক রোগ বা হচ্ছে সংক্রামক নয়। তাহলে এখন আমাকে বলো যে কোনটি সংক্রামক রোগ নয়, মানে কোন রোগ হচ্ছে তোমার ওই ব্যক্তিকে, যে ব্যক্তির হয়েছে তাকে টাচ করলে বা তার সাথে মেলামেশা করলে ওই বিপরীত মানুষটার হবে না বা ওই দ্বিতীয় ব্যক্তির হবে না, এরকম রোগ কোনটি একটু বলো। রুমান্না ইসলাম ঋতু বলছে এ। সাদিয়া বলছে এ, কায়সার আহমেদ বলছে গ, অনি বারোই সেতু বলছে ক, মিতালি রানী বলছে এ হবে, আফসানা মিমি বলছে ক হবে, ক হবে, ক হবে। হুজাইফা ইসলাম, আচ্ছা 12-এর এ হবে। রাইট, দেখো একটু খেয়াল করো, কোনটি সংক্রামক রোগ নয় মানে হচ্ছে ছড়ায় না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডায়াবেটিস। ডায়াবেটিস হচ্ছে তোমার যদি কোনো ব্যক্তির হয় তাহলে ওই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির সাথে কথা বললে, তার সাথে মেলামেশা করলে, তার ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করলে এটা হচ্ছে হয় না। কিন্তু বাকি যে রোগ দেখো, এই যে কলেরা, একটা কলেরা একজনের, মানে এখন খুব বেশি দেখা যায় না, খুব বেশি বলতে এখন নাই বলতে গেলে, কিন্তু অতীত সময় দেখবা যে ওই যে গ্রামে মড়ক লাগতো বলে, যে একটা ফ্যামিলির কলেরা হয়েছে মানে কি ওই আশেপাশে যত পরিবার আছে, ফ্যামিলি আছে, দেখবা এটা ছড়ায় যায়, ঠিক আছে? এটা হচ্ছে হয়ে যায়, কলেরা হয়ে যায়, যদিও এখন এটা নাই। এরপরে হচ্ছে করোনা। করোনার কথা তো তোমরা সবাই জানো যে গোটা বিশ্বকে একদম মানে নাড়িয়ে চাড়িয়ে ফেলেছিল, যে করোনা ভাইরাস, যে একজনের হলে তার একদম 14 ডেজ হচ্ছে তাকে আইসোলেশনে রাখতে হয়, তার হাঁচি কাশি, তার ব্যবহৃত জিনিসপত্র যে কোনো জায়গা থেকে ছড়াতে পারে, এটা সবাই জানো। এরপর গুটি বসন্ত, এইটাও হচ্ছে তোমার ছোঁয়াচে রোগ, ঠিক আছে? এটা একজনের হলে তার থেকে হচ্ছে অন্য মানুষের হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সংক্রামক রোগ নয় হচ্ছে তোমার ডায়াবেটিস। ওকে, সায়ারা আশবারা মোনা আপু আমারটা বলো। বলে দিয়েছি তো আপু, এই তো বলে ফেললাম, বলে দিয়েছি তোমারটা। ওকে, এরপর দেখি আমাদের নেক্সটে কি আছে। নিচের কোনটি উদ্ভিদের ম্যাক্রোনিউট্রিয়েন্ট? ম্যাক্রোনিউট্রিয়েন্ট দেখো, উদ্ভিদের পুষ্টি থেকে এটা আসছে, উদ্ভিদের পুষ্টি থেকে, যে উদ্ভিদের দুই ধরনের পুষ্টি থাকে, একটা হচ্ছে তোমার ম্যাক্রোনিউট্রিয়েন্ট, একটা হচ্ছে তোমার মাইক্রোনিউট্রিয়েন্ট, ঠিক আছে? তো এখানে মোট থাকে 16টা উপাদান, ঠিক আছে? মোট 16টা, ম্যাক্রো এবং মাইক্রো দিয়ে হচ্ছে তোমার মোট 16টি উপাদান থাকে। এখন একটু দেখো, নিচের কোনটি উদ্ভিদের ম্যাক্রোনিউট্রিয়েন্ট? একটা হচ্ছে জিঙ্ক, একটা হচ্ছে ফসফরাস, একটা হচ্ছে মোলিবডেনাম, আর একটা হচ্ছে তোমার ম্যাঙ্গানিজ। দেখো এখানেও আমি একটা সূত্র দেই তোমাদেরকে। আপু কি যেন একটা কমেন্ট করেছে, কে? আবিদা আপু আমার কমেন্ট পড়েননি, কয়বার করেছি, এই যে আবিদা আপু পড়ে ফেলছি তোমার কমেন্ট।
সাইয়ারা আশফারা মোনা, সবার শরীরে কি ডায়াবেটিস থাকে? না আপু, সবার শরীরে ডায়াবেটিস থাকে না। তবে যদি হচ্ছে বাবা মার থাকে তো সেখান থেকে মানে সন্তান সন্ততিদের হওয়ার সম্ভাবনা থাকে আর কি, মানে যে তাদের যে ছেলে মেয়ে হবে সেখান থেকে হওয়ার সম্ভাবনা থাকে, তবে এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ নয়। আপু ডায়াবেটিস কত বছর বয়সে হয়? এখন যে অবস্থা, এখন হচ্ছে বয়স লাগে না, দেখা যায় যে অনেক ছোট মানুষের ডায়াবেটিস হচ্ছে, মানে বেশিরভাগ হয়ে থাকে যারা একটু এইজি পার্সন তাদের হয়, কিন্তু এখনকার সময়ে দেখা যায় মানে বাচ্চাদের আর কি, বাচ্চা বলতে তোমার 10-12 বছরে এসব বাচ্চাদেরও হচ্ছে দেখা যায়, ঠিক আছে, তাদেরও হয়ে থাকে এখনকার সময়। আমি বলে দিয়েছি, কায়সার আহমেদ আপু অ্যান্সার দিলেন না, যে আমি তোমাকে অ্যান্সার দিয়ে দিয়েছি যে এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ নয়। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেগুলো আমি হচ্ছে সেগুলোর নাম বলে দিয়েছি, এইচপিভি একটা, এইচআইভি একটা, আর হচ্ছে তোমার সিফিলিস, গনোরিয়া, এগুলো হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এটা ছাড়া আর যেটা তুমি বললে ডায়াবেটিস, এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ নয়। ওকে, তাহলে দেখো নিচের কোনটি উদ্ভিদের ম্যাক্রোনিউট্রিয়েন্ট? দেখো ম্যাক্রোনিউট্রিয়েন্ট কোনটা, এটার অ্যান্সার করে তাড়াতাড়ি। আচ্ছা অ্যান্সার করেছি আমি, পড়িনি এক্স্যাক্টলি। আমিন আক্তার কালকে আমাদের পড়েছেন এটা? হ্যাঁ আপু তোমাদেরকে কালকে এটা পড়েছি। এখন উত্তর বলো তো তাড়াতাড়ি করে, যে উত্তর কী হবে। আফিয়া আফসানা বলছে বি, আরিফা ইসলাম বৃষ্টি বলছে বি, রং পেন্সিল বলছে বি, ইসরাত জাহান মুক্তা বলছে বি, আফিয়া আফসানা বলছে বি, আরিফা ইসলাম বৃষ্টি, কায়সার আহমেদ থ্যাংকস আপু ওয়েলকাম, মিশু মৃধা, আনোয়ারুল ইসলাম বকুল বলছে বি। কেউ কি একটু ভুল অ্যান্সার দিতে পারো না বলো তো? সবাই এত ভালো স্টুডেন্ট, আমার ক্লাসে সবাই ভালো স্টুডেন্ট আসে। মিতালি রানী, সুমাইয়া, সুমু পড়ে ফেলছি, ব্যাস ব্যাস ব্যাস। তাহলে এটা হচ্ছে আমাদের ফসফরাস, ঠিক আছে। দেখো এই ম্যাক্রোনিউট্রিয়েন্ট মনে রাখার একটা সহজ সূত্র আছে, সেটা কি এমজিকে ক্যাফে ফর নাইস চপস, ঠিক আছে। দেখো ম্যাক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে এখানে আছে মোট 10টা, ওকে, এখানে আছে মোট হচ্ছে 10টা মৌল, আর বাকি যে 6টা সেটা হচ্ছে তোমার মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে আমার মুখস্থ করার দরকার নাই, আমি জাস্ট এই যে ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলো এই 10টা হচ্ছে মনে রাখবো। কীভাবে মনে রাখবে? যে এমজিকে ক্যাফে ফর নাইট চপস। তোমরা হচ্ছে ক্যাফেতে যাও না, অনেক ক্যাফেতে, কফি শপে যাও, যে এই ক্যাফেটা এটার জন্য বিখ্যাত, এই ক্যাফের চাটা বিখ্যাত, এই ক্যাফের কফি বিখ্যাত, এই ক্যাফের অমুক বিখ্যাত, এরকম যাও না। তো ধরো এমন একটা ক্যাফে আছে যে ক্যাফের হচ্ছে চপটা অনেক বিখ্যাত, চপ পাওয়া যায়, অনেক টাইপের চপ পাওয়া যায়, আলুর চপ, বেগুনের চপ, ফুলকপির চপ, কুমড়োর চপ, সব চপ পাওয়া যায়, ঠিক আছে। এমডি উবাইদুল ইসলাম আপু আমার কমেন্ট একটু দেখেন। এই তো ভাইয়া দেখে ফেলছি, পড়ে ফেলছি, দেখেও ফেলেছি, ঠিক আছে। ধ্রুব দাস আবার থার্ড টাইম আছে না আপু? হ্যাঁ থার্ড টাইম আছে, এখনও তোমার হচ্ছে বাদ দেয়নি, গত বছর থেকে থার্ড টাইম শুরু হয়েছে। ওকে, তাহলে দেখো যেটা বললাম, যে ধরো এই এমজিকে নামক একটা ক্যাফে আছে, এমজিকে নামক একটা ক্যাফে, ওই ক্যাফেটা হচ্ছে ফর নাইট চপস, মানে এটা কিসের জন্য? সুন্দর সুন্দর চপের জন্য বা ভালো ভালো চপের জন্য, ঠিক আছে। ওকে দেখো তাহলে এমজিতে হচ্ছে কি বলো তো, এমজিতে হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম, কেতে হচ্ছে তোমার পটাশিয়াম, সিএতে হচ্ছে ক্যালসিয়াম, এফিতে হচ্ছে আয়রন, ফরে কিছু নাই, বড় হাতের অক্ষর যেগুলো দিয়েছে সেগুলো দেখবে, ঠিক আছে। আর এনতে হচ্ছে নাইট্রোজেন, এরপরে হচ্ছে সিতে কার্বন, এইচতে হাইড্রোজেন, ওতে অক্সিজেন, পিতে হচ্ছে ফসফরাস, এই সেই ফসফরাস, ঠিক আছে। আর এসতে হচ্ছে সালফার, বুঝেছি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এই হচ্ছে মোট 10টি ম্যাক্রোনিউট্রিয়েন্ট। এই ম্যাক্রোনিউট্রিয়েন্টের নাম আমি জাস্ট মনে রাখবো, আর বাকি 6টা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট, এক্সট্রা করে মনে রাখার দরকার নাই। এই 10টার বাইরে যা থাকবে সেটাই হচ্ছে আমার মাইক্রোর ভিতর চলে যাব, ঠিক আছে। রং পেন্সিল কমেন্ট শো করে না সবগুলা, আচ্ছা জানি না কি বোঝাতে চেয়েছো। গর্বজীবন রবি ভাবছে আপু আপনাদের পেজের ক্লাসগুলো যদি একসাথে সাজিয়ে রাখতেন তবে ক্লাসগুলো ইজিলি পাইতাম আর কি। ক্লাসগুলো তো একসাথেই সাজানো আছে ভাইয়া, আমাদের পেজে ঢুকলে হচ্ছে একসাথে দেখবা যে সবগুলো মানে কোন দিন কোন ক্লাস হয়েছে পরপর দেওয়া আছে। যেমন কালকে যে ক্লাস হয়েছে কালকের পরে আজকেরটা থাকবে, এরপরে কালকে মানে সামনের দিন আবার যে ক্লাসটা হবে সেটা পরে থাকবে, এভাবে তো সাজানো। আপু সরেন এসএস নিব, কায়সার আহমেদ আচ্ছা তাড়াতাড়ি করে নিয়ে নাও, যারা এসএস নিতে যাচ্ছ তাড়াতাড়ি করে নিয়ে নাও। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর হচ্ছে
পটাশিয়াম, তারপরে হচ্ছে ক্যালসিয়াম, তারপর আয়রন, তারপরে ফরে কিছু নাই, নাইসের এনতে হচ্ছে নাইট্রোজেন, আর পরবর্তী সবগুলো বড় হাত দিয়েছি CHOPH সবচ। সিতে কার্বন, এইচতে হাইড্রোজেন, ওতে অক্সিজেন, পিতে ফসফরাস, আর এসতে হচ্ছে সালফার। ওকে, আচ্ছা এসএস নিয়েছো, তাড়াতাড়ি করে করো, পরবর্তী প্রশ্নে চলে যাব। কায়সার আহমেদ, ওকে আপু। আচ্ছা এরপরে দেখি কি আছে। জিনের রাসায়নিক গঠন কি? জিনের রাসায়নিক গঠন কি একটু বলো তো। একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে এমআরএনএ, একটা টিআরএনএ, একটা হচ্ছে আরআরএনএ। আমি পাই না একসাথে, গর্বজীবন রবের ভালোবাসে। পেজে গেলে তো আমরা সবাই পাই, পাওয়ার কথা তো। তুমি পেজে ঢুকো, দেখবা যে ভিডিওসে গেলে সবগুলা ভিডিও একসাথে শো করে, ভিডিওসে গেলে সবগুলো একসাথে শো করবে। আচ্ছা এটা বলো, জিনের রাসায়নিক গঠন কি? ডিএনএ, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ। ঠিক আছে। আচ্ছা এখনও যারা আমাদের হচ্ছে লাইভ ক্লাসটি শেয়ার করেনি তারা একটু দ্রুত করে শেয়ার করে নেই। হ্যাঁ, লাইভ ক্লাসটি হচ্ছে একটু শেয়ার করে দেই, নিজেদের টাইমলাইনে হচ্ছে লাইভ ক্লাসটি শেয়ার করে দিব। আফসানা মিমি বলছে ক, নুসরাত জাহান বলছে এ, বর্ণা দাস বলছে এ, তাবাসসুম রুকু বলছে এ, নুসরাত জাহান বলছে এ, বর্ণা দাস আবারও বলছে এ হবে। আচ্ছা ওকে, এইটা কারো আই থিঙ্ক ভুল হবে না। কায়সার আহমেদ বলেছে এই জিনের রাসায়নিক গঠন হচ্ছে ডিএনএ। ঠিক আছে, এই যে তোমার আগে একটা জিনিস দেখতেছো, এই যে আগে এগুলো জিনিসগুলো দেখতেছো, এগুলো হচ্ছে হবে না। ডিএনএ থাকে আর হচ্ছে তোমার আরএনএ থাকে, ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে আমাদের জিনের ভিতরে থাকে। আর এগুলো হচ্ছে বার্তাবাহক, টিআরএনএ, এমআরএনএ, এগুলো হচ্ছে আদার্স কাজ। এটা হচ্ছে তোমার মানে বেসিক এই দুইটা না, এই দুইটা না। ঠিক আছে, তো জিনের ভিতর আমরা পাই হচ্ছে মেইনলি ডিএনএ আর হচ্ছে তোমার আরএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে তোমার রাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা এরপরে চলে যাই। এই দেখো, দেখছো তখন হচ্ছে তোমাদের একটা কোন প্রশ্নটা ছিল, মস্তিষ্কের আবরণের নাম কি, রাইট? এখন আসছে হৃৎপিণ্ডের আবৃতকারী পর্দার নাম কি? হৃৎপিণ্ডের আবৃতকারী পর্দার নাম কি, অর্থাৎ আমাদের হাইট যে পর্দা দ্বারা আবৃত থাকে সেটার নাম কি? ওইটার সময় কিন্তু আমি বলে দিয়েছিলাম তোমাদেরকে, একটা হচ্ছে পেরিঅস্টিয়াম, একটা হচ্ছে পেরিটেনিয়াম, আর এটা হচ্ছে মায়োনেট্রিয়াম, আর এটা হচ্ছে পেরিকার্ডিয়াম। একটু তাড়াতাড়ি করে বলো তো। এইটারও মনে রাখার সূত্র আছে, আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, আমি তোমাদেরকে বলে দিব। বলো তো, এটা বলো তো যে এটা কোনটা হবে উত্তর। হৃৎপিণ্ডের আবরণকারী পর্দার নাম কি? নুরানি ইসলাম বলছে এ, পেরিঅস্টিয়াম। আচ্ছা এবার এটাকে ধরে মাইক দিব আমি। তনু বিনতে তাহার বলছে ডি, মিশি মৃদু বলছে ঘ। ওকে, ঘতে কি আছে? আরিফা ইসলাম বৃষ্টি বলছে ডি, ফারহানা মনির বলছে বি, আনোয়ারুল ইসলাম বকুল বলছে ডি, কায়সার আহমেদ বলছে ডি। ওকে আচ্ছা, যারা যারা হচ্ছে আমরা এখনও শেয়ার দিইনি একটু তাড়াতাড়ি করে শেয়ার দেই, তাড়াতাড়ি করে হচ্ছে একটু শেয়ার দিই। দেখি এখনো শেয়ার করতেছি না কেন বলো তো, তাড়াতাড়ি করে একটু শেয়ার করে দিই নিজেদের টাইমলাইনে। রিহা বলতেছে ডি, সুমা বলছে ডি, মিতালি রানী ডি হবে। আচ্ছা ঠিক আছে, মিশু মৃধা আবার বলতেছে ঘ, রাইট। দেখো কে জানে একটা বলেছিল পেরিঅস্টিয়াম, আমি তোমাদেরকে সেই সময় বলে দিয়েছি। হৃৎপিণ্ডের আবরণের নাম কি? হৃৎপিণ্ডের আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। দেখো কি করে মনে রাখবা, হার্ট যারা হচ্ছে হার্ট স্পেশালিস্ট, মানে হচ্ছে হৃৎপিণ্ড নিয়ে যারা কাজ করে যেসব ডক্টররা, তাদেরকে আমরা কি বলি? কার্ডিওলজিস্ট, তাই না? তারপরে হচ্ছে এই যে আমাদের রক্ত যে পাম্প হয়, আমরা একে কি বলি? কার্ডিয়াক চক্র। তোমরা বইয়ে পড়েছো কার্ডিয়াক চক্র। তার মানে হৃৎপিণ্ড বললে সেখানে কিন্তু কার্ডিয়া বা কার্ডিয়াক কথাটা চলে আসে। তার মানে কার্ডিয়াক বা কার্ডিও যেখানে দেখবা বুঝে নিবা সেটা হৃৎপিণ্ড রিলেটেড। তাহলে দেখো তো এখানে কোথাও কি কার্ডিয়া বা কার্ডিয়াক আছে কিনা? এইখানে শুধু কার্ডিয়া আছে, পেরিকার্ডিয়াম। এই জন্য এভাবে মনে রাখতে পারো, হৃৎপিণ্ডের আবরণের নাম হচ্ছে তোমার পেরিকার্ডিয়াম। বুঝতে পেরেছি? এভাবে হচ্ছে আমরা মনে রাখবো। ওকে,
আচ্ছা নেক্সটে কি আছে আমরা একটু দেখি, পরবর্তী প্রশ্ন কি আছে, না বুঝলে বলতে হবে। আচ্ছা, এক প্রস্তুতিতে 2 সাফল্য। নার্সিং যদি ভর্তি প্রস্তুতি নাও, নার্সিং ভর্তি প্রস্তুতি নিলে নার্সিং ও বিশ্ববিদ্যালয় দুটিতেই চান্স। অর্থাৎ তুমি যদি নার্সিং ভর্তি প্রস্তুতি নাও, তুমি কিন্তু হচ্ছে ভার্সিটিতেও এডমিশন দিতে পারবে, তোমার ভার্সিটির প্রিপারেশনও কিন্তু হয়ে যাবে। রূপামণি আপু আমারটা একটু বলেন। রূপা আপু বলে দিয়েছি তোমারটাও। নুরানি ইসলাম আপু ডি বলছি, বাট লিখতে ভুল হয়েছে। আচ্ছা আপু কোনো ব্যাপার না, টাইপিং মিস্টেক হতেই পারে, বাট তুমি জানো এটা, জানো, দ্যাটস এনাফ ফর ইউ। তানিশা আক্তার আপু আমার কমেন্ট আপনার চোখে তো পড়েই না আপু, এই যে আপু পড়ে গেছে, চোখে পড়ে গেছে, আমি পড়ে ফেলছি। আচ্ছা আলিফা আক্তার বলছে ডি, আনোয়ারুল ইসলাম বলছে এ হবে। আচ্ছা এগুলো তো চলে গেছে ভাইয়া। আপু এক্সামে কি এইভাবে ইজি কোয়েশ্চেন আসবে? যদি এরকম ইজি কোয়েশ্চেন আসে তবে অনেকেই কেন চান্স পায় না? তোমরা হচ্ছে যা অনেকে মনে করো যে কোশ্চেন তো ইজি হয় তাহলে অনেকেই কেন চান্স পায় না। একটা কথা হচ্ছে যে প্রশ্ন যদি ইজি হয় তাহলে চান্স পাওয়ার সম্ভাবনাটা কমে যায়, মানে সংখ্যাটা কমে যায়, সম্ভাবনা না, সংখ্যাটা কমে যায়। কারণ প্রশ্ন ইজি হলে অনেকে হচ্ছে তোমার সঠিক অ্যান্সার দেয়, ওদের মার্কস হচ্ছে বেশি আসে, এজন্য হচ্ছে দেখা যায় যে 80 বা 75 এই পর্যন্ত আসতে আসতে তোমার সিট হচ্ছে ফিল আপ হয়ে যায়। তো যে হচ্ছে তোমার ধরো কত 69 পেলেও বা হচ্ছে 68 পেলেও অনেক সময় তার কিন্তু চান্স হয় না, অনেক ভালো মার্কস পেয়েও হয় না। এই জন্য প্রশ্ন কঠিন হওয়া ভালো। প্রশ্ন কঠিন হলে তখন হচ্ছে যারা একটু পড়াশোনা করে, ডিপলি পড়াশোনা করে, তাদের জন্য হচ্ছে চান্স পাওয়াটা ভালো হয়। আর প্রশ্ন ইজি হওয়ার কারণে এজন্য হচ্ছে চান্সের সংখ্যাটা কমে যায়। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে দেখো ভিটামিন ডি এর অভাবে নিচের কোন রোগটি হয়? দেখছো কত ছোটবেলার প্রশ্ন আমাদের। ভিটামিন ডি এর অভাবে একটা হচ্ছে রক্তশূন্যতা, একটা হচ্ছে রাতকানা, একটা হচ্ছে রিকেটস, আর একটা হচ্ছে ডায়রিয়া। একটু বলো তো ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? তাড়াতাড়ি বলো, ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? মানে ভিটামিনের অভাবজনিত রোগ কোনটি? রক্তশূন্যতা, নাকি রিকেটস, নাকি হচ্ছে রাতকানা, নাকি হচ্ছে তোমার ডায়রিয়া? মিশু মৃধা বলছে গ রিকেটস, শেখ মিফতাহুল জান্নাত বলছে গ, তনু বিনতে তাহার বলছে বি রাতকানা, কায়সার আহমেদ বলছে বি রাতকানা। হ্যাঁ তোমরা যেখানে প্যাচ লাগাবা আমি জানি, তোমরা হচ্ছে প্যাচ লাগাবা রিকেটসে, তোমরা হচ্ছে প্যাচ লাগাবা রিকেটসে আর হচ্ছে রাতকানায়। ঠিক আছে, দেখো ভিটামিন ডি এর অভাবজনিত রোগ অবশ্যই ডায়রিয়া না, এটা আমরা সবাই জানি। ডায়রিয়া হওয়ার কোনো চান্সই নাই, কারণ ডায়রিয়া ভিটামিনের অভাবঘটিত রোগ না, এটা হচ্ছে পানিবাহিত রোগ, ওয়াটারবর্ন ডিজিজ। আর রক্তশূন্যতা এটাও না, এটা হচ্ছে তোমার ওই যখন আরবিসি কমে যায়, এটা বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু এটা ভিটামিন ডি এর অভাবে না বা ভিটামিনের অভাবে না। এরপর একটা আছে রাতকানা, একটা আছে রিকেটস। এই দুইটা হচ্ছে বেসিক্যালি আমাদের ভিটামিনের অভাবজনিত রোগ। তাই রাতকানা হয় তোমার ভিটামিন এ এর অভাবে। ঠিক আছে, কচু শাক, মলা মাছ, ঢেলা মাছ, এগুলোতে প্রচুর ভিটামিন এ থাকে। তো যদি হচ্ছে এই ভিটামিন এইটা পর্যাপ্ত পরিমাণে ইনটেক না হয় তখন হচ্ছে রাতকানা রোগ হয়। আর ভিটামিন ডি এর অভাবে হয় হচ্ছে রিকেটস, যেটা হচ্ছে বাচ্চাদের বেশি হয়। ঠিক আছে, ভিটামিন ডি এর অভাবে হচ্ছে তোমার রিকেটস হয়। সি হবে অ্যান্সার। ঠিক আছে, রং পেন্সিল বলেছে সি, মিতালি রানী বলেছে সি। ওকে, তাহলে আমাদের হচ্ছে এটা রিকেটস। ঠিক আছে, ওকে। এরপর দেখো কোন ফলটি তুলনামূলক ভিটামিন সি সমৃদ্ধ? মানে তোমার বেশি ভিটামিন সি আছে কোন ফলটিতে? আনারস, তরমুজ, কাঁঠাল, শসা। এটা গত বছর আসছে, গত বছর মানে যে লাস্ট যে নার্সিং এডমিশনটা হয়েছে সেখানে হচ্ছে এই প্রশ্নটি এসেছিল। ঠিক আছে, যে নিচের কোন ফলটি তুলনামূলক ভিটামিন সি সমৃদ্ধ? একটু খেয়াল করে দেখো, ভিটামিন সি কিন্তু খেতে একটু টকটক লাগে, তাই না? মানে একটু টক জাতীয় হয়, যেমন হচ্ছে তোমার লেবু, কমলা লেবু, তাই না, অরেঞ্জ। তো এটা হচ্ছে একটু টকটক লাগে। সো সেই হিসেবে একটু চিন্তা করে বলে দাও তো যে কোনটিতে হচ্ছে ভিটামিন সি বেশি থাকে, তুলনামূলক ভিটামিন সি সমৃদ্ধ। এটা কিন্তু এডমিশনের একদম গত বছর আসছে, গত বছর। এটা বলো। শেখ মিফতাহুল জান্নাত বলছে ক, কানিজ ফাতেমা লিয়া বলছে এ, শহীদুল ইসলাম নোমানি, আচ্ছা, আর হচ্ছে আফিয়া আফসানা বলছে ডি, আবিদা হচ্ছে বলছে আনারস, আমিনা আক্তার বলছে ক। ওকে, দেখো তোমরা যেটা ডি বলেছো শশা, শশা কি খেতে তোমার হচ্ছে টকটক লাগে বলো তো? শশা তো টকটক লাগে না। এই যতগুলো ফল আছে আনারস, তরমুজ, কাঁঠাল আর হচ্ছে শশা, এর ভিতরে আনারস খেতে হচ্ছে একটু টকটক লাগে। তো তুলনামূলক ভিটামিন সি সমৃদ্ধ হচ্ছে তোমার আনারস। ঠিক আছে, এটাতে হচ্ছে
তোমার ভিটামিন সি বেশি পাওয়া যায়। ওকে, নেক্সট হচ্ছে আমরা চলে যাই। নেক্সটে আমাদের কি আছে দেখো, পতঙ্গ পরাগী ফুল কোনটি? পতঙ্গ পরাগী ফুল কোনটি? সাধারণ বিজ্ঞান থেকে, এটা সাধারণ বিজ্ঞানের একদম প্রশ্ন। শিমুল, ধান, কদম আর হচ্ছে জবা। পতঙ্গ পরাগী বুঝছো মানে হচ্ছে যে ফুলের পরাগ হচ্ছে বা যে উদ্ভিদের পরাগ রেণুটা পতঙ্গ ক্যারি করে নিয়ে যায়। কোনো একটা পতঙ্গ হচ্ছে তোমার এক ফুল থেকে অন্য ফুলে বা এক উদ্ভিদ থেকে অন্য উদ্ভিদে ক্যারি করে নিয়ে যায়, সেটাকে আমরা বলি হচ্ছে পতঙ্গ পরাগী ফুল। ঠিক আছে, এখন আমাকে একটু বলো তো যে পতঙ্গ পরাগী ফুল কোনটি? তাড়াতাড়ি করে বলো যে পতঙ্গ পরাগী হচ্ছে তোমার ফুল কোনটি? নুরানি ইসলাম বলছে বি ধান, নুসরাত জাহান বলছে এ শিমুল। ওকে, আতিয়া আঞ্জুম বলছে ঘ, ওয়াও মেবি আপু মেবি। বর্ণা দাস বলছে, আচ্ছা বর্ণা দাস নাই। আতিয়া আঞ্জুম বলছে ঘ। দেখো পতঙ্গ পরাগী ফুল কোনটি? আবিদা বলছে খ। আচ্ছা, ধান আর জবা নিয়ে হচ্ছে প্যাচ লেগে গিয়েছে, তাই না? ধান আর জবা নিয়ে প্যাচ লেগে গিয়েছে। দেখো একটু খেয়াল করো, একটু খেয়াল করো। ধানের পক্ষে হচ্ছে বেশি উত্তর দেখতে পাচ্ছি না। ধান আর জবা দুইটাই সমান। অনিবারাল সেতু বলছে ঘ। খেয়াল করো, আমরা কি বলেছি? পতঙ্গ পরাগী। পতঙ্গ পরাগী অর্থাৎ যে উদ্ভিদের বা যে ফুলের পরাগটা কোনো পতঙ্গ হচ্ছে ক্যারি করে নিয়ে যায়, সেটা পতঙ্গ পরাগী। এখন দেখো শিমুল বকুল হওয়ার সম্ভাবনা নাই। আমাদের হচ্ছে ধান আর জবা দুইটা মিলায়া, একটু খেয়াল করো। এই জবা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ধান হবে না। ধান হচ্ছে তোমার বায়ু পরাগী। বায়ু পরাগী। দেখো ধান গাছ কীরকম থাকে, একটার সাথে এই যে একটা ধান গাছ, এই যে একটা ধান গাছ, এই যে একটা ধান গাছ, একটার সাথে একটা লেগে থাকে না? মানে যখন বাতাস হয় তখন দেখবা একদিকে সব হচ্ছে তোমার হেলে পড়ে, আবার বিপরীত দিক থেকে বাতাস আসলে আবার একসাথে হেলে পড়ে। তাহলে দেখবা যে দুইটা ধান গাছ এরকম পরস্পরের সাথে কিন্তু সবসময় লেগে থাকে, মানে বাড়ি খায় আর কি। ঠিক আছে, ধাক্কা লাগে, অর্থাৎ বাতাসে ওদেরকে ধাক্কা দেয়। তো যখন ধাক্কা দিবে তখন হচ্ছে ওই পরাগরেণুটা স্থানান্তরিত হয়ে যায়। এজন্য ধান হচ্ছে তোমার পতঙ্গ পরাগী ফুল। ওকে, আর সরি ধান হচ্ছে তোমার বায়ু পরাগী ফুল। এক্সট্রিমলি সরি, ধান হচ্ছে বায়ু পরাগী, যেহেতু তোমার বাতাসের মাধ্যমে এটা ছড়াচ্ছে, বাতাসের সাহায্যে ছড়াচ্ছে। আর জবা হচ্ছে তোমার পতঙ্গ পরাগী ফুল। ঠিক আছে, হ্যাঁ কায়সার আহমেদ বলেছে ধান হলো বায়ু পরাগী ফুল। হ্যাঁ রাইট ভাই, ধান হচ্ছে বায়ু পরাগী ফুল। ওকে, এরপরে দেখি একটু খেয়াল করি, কোন উৎসেচক? উৎসেচক মানে হচ্ছে এনজাইম। এনজাইম আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে। আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন এনজাইম? ল্যাকটেজ, পেপসিন, লাইপেজ আর হচ্ছে অ্যামাইলেজ। একটু বলো তো। দেখো সবগুলা থেকে একটা আছে আলাদা। আমাদের সহজ উত্তর বোঝার একটা ওয়ে হচ্ছে এমডি ওবায়দুল ইসলাম, জবা ফুল আপনার মতো। আরে বাপরে, জবা ফুল আসলে অনেক সুন্দর, আমি এত সুন্দর না। রক্তজবার মতো সুন্দর হওয়াটা এত সহজ? রক্তজবার মতো সবাই হতে পারে না। শেখ মিফতাহুল জান্নাত বলেছে খ, কায়সার আহমেদ বলেছে গ। আচ্ছা আমি একটু বলেছিলাম যে এখানে সবগুলো এনজাইম থেকে একটা নাম একটু ডিফারেন্ট আছে। দেখো আমাদের যেটা সঠিক উত্তর সেটা কিন্তু সবসময় একটু ডিফারেন্ট হয়, ও সবার সাথে ম্যাচ থাকে না, ও সবার থেকে একটু আলাদা হয়, এটাকে চিনতে হবে। বলো তো কোন উৎসেচক আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে? একটা হচ্ছে ল্যাকটেজ, পেপসিন, লাইপেজ, অ্যামাইলেজ। কানিশ ফাতেমা লিয়া বলছে বি, ফারহানা মনির বলছে বি, নুসরাত জাহান বলছে বি। ওয়াও, নুরানি ইসলাম, নুসরাত জাহান রাইট। দেখো সবগুলো শেষে একটু এইজ আছে, তো এইজটা হচ্ছে দেখো ল্যাকটেজ, লাইপেজ, অ্যামাইলেজ। এইচ যদি কোনো শব্দের শেষে থাকে আমরা সহজে বুঝতে পারি এটা হচ্ছে কোনো না কোনো এনজাইম। ঠিক আছে, তো দেখো সবার থেকে এই খ নম্বরটা একটু আলাদা, একটু ডিফারেন্ট। ও হচ্ছে পেপসিন। ঠিক আছে, ট্রিপসিন, তারপরে হচ্ছে পেপসিন, এগুলোও কিন্তু তোমার হচ্ছে কি বলে এনজাইম বা উৎসেচক, কিন্তু এদের শেষে এইচ থাকে না, এরা সবার থেকে একটু আলাদা। এই জন্য এই আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে হচ্ছে আমাদের এই পেপসিন ম্যাডাম। ঠিক আছে, পেপসিন ম্যাডাম হচ্ছে আমাদের আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে। ওকে, এরপরে দেখো এটা বলো তো তেঁতুলে কোন অ্যাসিড
অ্যাসিড থাকে, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? মেয়েদের একদম পছন্দের একটা খাবার হচ্ছে তেঁতুল, টক টক অনেক পছন্দ, ছোটবেলায় আমি চুরি চুরি করে খাইতাম। আফিয়া আফসানা বলছে বি, সাইট্রিক অ্যাসিড। এবার মাইক দিব ধরে, কোন ফলে কোন অ্যাসিড থাকে এটা জানতে হবে। কোন ফলে কোন অ্যাসিড থাকে এটা নিয়ে আমি ছোট একটা ক্লাস দিয়েছিলাম, তোমরা চাইলে সূত্রের সাহায্যে ওটা দেখে নিতে পারো। সূত্রের মাধ্যমে একটা ক্লাস দিয়েছিলাম, দেখে নিতে পারো। ক্লাস বলতে ছোট একটা ভিডিও দিয়েছিলাম আর কি। তানিশা বলছে সি, ফারহানা জান্নাতুল মামা বলছে গ, সাদিয়া বলছে সি। রাইট। তেঁতুলে কোন অ্যাসিড থাকে? তেঁতুলে থাকে হচ্ছে তোমার টার্টারিক অ্যাসিড, ঠিক আছে। তোমরা যারা সাইট্রিক অ্যাসিড বলেছিলে, সাইট্রিক অ্যাসিড থাকে হচ্ছে লেবুতে বাবা, সাইট্রিক অ্যাসিড থাকে হচ্ছে তোমার লেবুতে, লেবুতে থেকে সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। ওকে, একটু কারেকশন করে নিও যারা যারা ভুল করছো। মানবদেহের হৃদযন্ত্রের কোনটিকে পেস মেকার বলে? ভেরি মাচ ইম্পর্টেন্ট। একটা হচ্ছে বান্ডেল অফ হিজ, একটা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, একটা হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোড, অর্থাৎ এটাকে আমরা বলি এসএ নোড, এসএ নোড। আর এটা হচ্ছে এভি নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার হচ্ছে এভি নোড, ঠিক আছে। আর বান্ডেল অফ হিজ আর হচ্ছে পার্কিনজি ফাইবার, মানে পার্কিনজি তন্তু। এখন একটু বলো, চারটা অপশানই একদম, চারটা অপশানের ভিতর বান্ডেল অফ হিজ, পার্কিনজি ফাইবার, এই দুইটা নিয়ে আমরা প্যাচ লাগাই না? এসএ নোড আর হচ্ছে এভি নোড নিয়ে হচ্ছে আমরা প্যাচ লাগাই। দেখো কোনটাকে হচ্ছে আমাদের পেস মেকার বলে, এসএ নোডকে নাকি হচ্ছে তোমার এভি নোডকে? 20-এ বলছে সি, এটা কি 20? আচ্ছা আমি 21-এ চলে গিয়েছি আপু, 21-এ চলে গিয়েছি, 21টা একটু বলো। কায়সার আহমেদ বলছে গ, এসএ নোড। ওকে, তারপর আর কেউ জানি? ওকে তাড়াতাড়ি করে একটু বলো। আমিনা আক্তার বলছে গ, গতে কি আছে? ওকে সেম অ্যান্সার। আমিনা আক্তার আবার বলেছো। আচ্ছা তাহলে দেখো মানবযন্ত্রের কোনটিকে হচ্ছে পেসমেকার বলা হয়? গ বলেছো আফিয়া আফসানা। ওকে দেখো আমরা যে দুইটার ভিতর প্যাচ লাগাই, একটা হচ্ছে এভি নোড, একটা হচ্ছে এসএ নোড, যে কোনটা হবে? তো আমাদের সঠিক উত্তর হচ্ছে এসএ নোড, সাইনো অ্যাট্রিয়াল নোড। এটাকেই বলা হয় হচ্ছে তোমার পেসমেকার, ঠিক আছে। যখন এসএ নোড হচ্ছে তার কাজ করা বন্ধ করে দেয়, তখন হচ্ছে হৃৎপিণ্ডে তোমার পেসমেকার বসাতে হয়, মানে একটা মেশিন বসাতে হয়, বাইরে থেকে বসাতে হয়। সেটা হচ্ছে হতে পারে তোমার টেম্পোরারি পেসমেকার, যেটাকে আমরা বলি টিপিএম, টেম্পোরারি পেস মেকার। তো এটা হচ্ছে টিপিএম হচ্ছে কিছু সময়ের জন্য বা কয়েকদিনের জন্য আমরা ব্যবহার করলাম, এরপর যখন আবার হচ্ছে এই এসএ নোডটা তার কাজ করা শুরু করে যদি দেয়, তাহলে আমরা হচ্ছে টিপিএম মেশিনটা আমরা খুলে ফেলতে পারি, ঠিক আছে। কিন্তু যাদের পার্মানেন্টভাবে হচ্ছে এসএ নোডটা কাজ করা বন্ধ করে দেয়, তখন তাদেরকে হচ্ছে তোমার এই কি বলে কৃত্রিম পেসমেকার হার্টে হচ্ছে বসাতে হয়, যেটার ব্যাটারি থাকে, যে তোমার 5 বছর 10 বছর এরকম টাইম থাকে, যে এই কয় বছর হচ্ছে ওইটা কাজ করবে, আবার হচ্ছে তোমার এরপরে ব্যাটারি চেঞ্জ করতে হয়। আর এর মধ্যে তো তোমাকে হচ্ছে কনসালটেশনে থাকতেই হবে, অবশ্যই হচ্ছে হসপিটালে যাতায়াত করতে হবে, ডক্টরের পরামর্শ নিতে হবে। নুরানি ইসলাম আলহামদুলিল্লাহ আমারটা হয়েছে, হ্যাঁ তোমারটা হয়েছে। ওকে দেখি এরপরেটা কি আছে। মানব দেহের কোথায় কাপ্ফার কোণ থাকে? এটা একটু বলো তো। লালা গ্রন্থি, এটা হচ্ছে একটু ডিপ কোয়েশ্চেন, ঠিক আছে, এটা হচ্ছে একটু ডিপ কোয়েশ্চেন। আমরা কেউ জানি লালা গ্রন্থি, অগ্নাশয়, যকৃৎ, আন্ত্রিক গ্রন্থি। আচ্ছা আমি বলে দিই তোমাদেরকে, এটা হচ্ছে তোমার যকৃতে তোমার কাফার সেল থাকে, বা কুফার সেল আমরা বলি না, মানে উচ্চারণ অনেক রকমের বলি আর কি। তানিসা আক্তার আপু লেবুও তো টক, এটা টাটারিক হলো না কেন? আপু টক হলেই যে টাটারিক হবে তা কিন্তু না, টক হলে টাটারিক হবে তা কিন্তু না। আমি তখন বলেছিলাম যে তোমার ভিটামিন সি সমৃদ্ধ ফলগুলো অধিকাংশই টক হয়, আমি কিন্তু একবারও বলিনি যে তোমার টক হলেই টার্টারিক হবে, ঠিক আছে। তোমার টকের ভিতরেও এক একটা হচ্ছে এক এক ধরনের অ্যাসিড পাওয়া যায়, লেবুতে সাইট্রিক অ্যাসিড, তারপরে হচ্ছে তেঁতুলে টার্টারিক অ্যাসিড পাওয়া যায়। অনিবারে সেতু 22 সি, হ্যাঁ যকৃৎ, আমরা মানবদেহের হচ্ছে তোমার যকৃতে এটা পাই। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখি।
ওকে, আবার একটু খেয়াল করো, অফলাইনে হচ্ছে আমাদের 3,500 টাকা ছাড়ে ভর্তি চলছে, অনলাইনে আমাদের 2,999 টাকা, মানে 3,000 টাকা ছাড়ে ভর্তি চলছে। তারিখ হচ্ছে তোমার 20শে সেপ্টেম্বর পর্যন্ত। এই 20শে সেপ্টেম্বর মানে 20 তারিখের ভিতর যদি কেউ ভর্তি হও তাহলে হচ্ছে তোমরা অফলাইনে পেয়ে যাবে 3,500 টাকার ডিসকাউন্ট, আর হচ্ছে যদি অনলাইনে ভর্তি হও তাহলে পেয়ে যাবে 3,000, একদম 3,000 মানে 2,999 টাকার ডিসকাউন্ট। সাথে কিন্তু পেয়ে যাচ্ছ এক সেট বই, যেখানে থাকবে টোটাল 7টি বই এবং 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 লেকচার শিটের প্রিন্টেড ফটোকপি, যেটা হচ্ছে তোমরা সবাই চাও, আপু লেকচার শিট দেন, আপু লেকচার শিট দেন, স্যার লেকচার শিট দেন, ভাইয়া লেকচার শিট দেন, মানে তুমি পাগল করে ফেলো। মানে হচ্ছে আমরা কোচিংয়ে গেলেই আগে ওই কোচিংয়ের কোন লেকচার শিট আছে ওইটা হচ্ছে আগে গিয়ে দেখি। সো তোমরা হচ্ছে ভর্তি হলেই এটা কিন্তু একদম সাথে সাথে হচ্ছে পেয়ে যাবে। ওকে, আর যারা হচ্ছে অনলাইনে ভর্তি হতে চাও তারা মাত্র, এত কমে আমার মনে হয় না ভর্তি হওয়া সম্ভব, অনলাইনে হচ্ছে মাত্র 250 টাকায় তোমরা ভর্তি হতে পারবে। দেশের যে কোনো প্রান্ত থেকে ক্লাস করতে পারবে। ইভেন যে টাইমে তোমাদের ক্লাস হয়, ক্লাসটি হবে হচ্ছে জুমে এবং ফেসবুক লাইভে, অবশ্যই প্রাইভেট থাকবে, সবাই দেখতে পারবে না। তোমরা যারা ভর্তি হবে তারা হচ্ছে এটা যে কোনো সময় করতে পারবে, মানে যেহেতু তোমার রেকর্ডেড থাকবে, এই জন্য তুমি যদি আজকের ক্লাস বা মিসও করো তুমি পরবর্তীতে ওই ক্লাসটা কিন্তু ফিল আপ করে নিতে পারতেছো। ঠিক আছে, ওকে। গর্বজীবন রবের ভালোবাসা আপু, কোনটার এসএস নিবা ভাইয়া? এটার? আচ্ছা নিয়ে নাও। সাদিয়া জানতে চাচ্ছে 2,550 টাকা কোর্সে কি বই থাকবে অনলাইনে? জানা আছে তোমার? শিওর? হ্যাঁ, তো আচ্ছা তোমাদেরকে, হ্যাঁ যারা হচ্ছে 2,550 টাকাতে ভর্তি হচ্ছ তাদেরকে হচ্ছে কই, হ্যাঁ 5টি বই হচ্ছে থাকবে। যারা অনলাইনে ভর্তি হবা তারা হচ্ছে তোমার এমনিতে আমাদের এক সেট বই থাকে 7টি, যারা হচ্ছে অনলাইনে ভর্তি হবা তাদের হচ্ছে মেইন 5টি বই থাকবে। ঠিক আছে, মেইন 5টি বই থাকবে, আর হচ্ছে লেকচার শিট তোমাদেরকে হচ্ছে পিডিএফ করে দিয়ে দেওয়া হবে, সবাইকে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, 250 না আপু, কে এটা? সুজুকা, সুজুকা, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 2,550 টাকা। ঠিক আছে, 2,550 টাকা অনলাইন ভর্তি ফি হচ্ছে 2,550 টাকা। অনলাইনে ভর্তি হলে তুমি হচ্ছে এক সেট বই পাবা, যেখানে থাকবে 5টি বই, আর হচ্ছে লেকচার শিটের পিডিএফ তোমাকে দিয়ে দেওয়া হবে, আর হচ্ছে তোমার ক্লাসগুলো প্রাইভেট গ্রুপে থাকবে, তোমরা যে এবং রেকর্ডেড থাকবে। ঠিক আছে, যে কোনো সময় করতে পারবে যদি ক্লাস মিসও হয়ে যায়। এটা হচ্ছে এসএস, যারা নিতে চেয়েছিলে তারা হচ্ছে এসএস নিয়ে নাও। এই যে এক সেট বই, 5টি বই হচ্ছে তোমার প্রিন্টেড কপি থাকবে। এখন তুমি যদি পুরা 7 সেটেরটা নিতে চাও, মেইন বই নিতে চাও, তাহলে হচ্ছে তোমাকে ওইটার জন্য এক্সট্রা পে করতে হবে। বাট বই তো বই, তোমার প্রিন্ট করা হোক বা হচ্ছে ডিরেক্ট বই হোক সেটা তো ব্যাপার না, তোমাকে বইটাই প্রিন্ট করে দিবে, অর্থাৎ ওই বইয়েও যে ইনফরমেশন এই বইয়েও সেম ইনফরমেশন, তাহলে তোমার এইটাতে আরও সুবিধা না? আনোয়ারুল ইসলাম বকুল, আপু আপনি ভুল বলছেন। কি ভুল বলেছি ভাইয়া? আমি 250 বলিনি, আমি ভুল বলিনি। দেখো এটা হচ্ছে 250 না, 2,550, একটু খেয়াল করো, 2,500 টাকা। যাদের কনফিউশন হয়েছে তারা বুঝে নাও, 2,500 টাকা। ঠিক আছে, 2,500 টাকায় তোমরা হচ্ছে অনলাইনে ভর্তি হতে পারবে। সেখানে এক সেট বই তোমাকে হচ্ছে প্রিন্টেড কপি দিবে। ঠিক আছে, প্রিন্টেড কপি দিবে, এক সেট বই মানে 5টি বই পাবা প্রিন্টেড কপি, আর হচ্ছে লেকচার শিটের পিডিএফ। ঠিক আছে, ওকে। আর কারো কোনো প্রশ্ন, আর কারো কোনো কিছু জানার আছে? আচ্ছা, যদি আর কারো কিছু জানার না থাকে তাহলে হচ্ছে আমি এখনই হচ্ছে ক্লাসটি শেষ করে দিব। ওকে, আজকের ক্লাস হচ্ছে আমাদের এই পর্যন্তই। এখন বলো সবাই বুঝতে পেরেছো কিনা বা কার কোনো প্রবলেম আছে কিনা, আমি হচ্ছে শেষ করে দিব। আপু যার আরবি নামটা পড়তে পারেন না তার নামটা হলো নুসরাত জাহান। আচ্ছা ঠিক আছে, ওকে নুসরাত আপু, তোমার হচ্ছে কমেন্ট আমি পড়ে ফেলেছিলাম তখন কিন্তু, বাট তোমার নামটা আমি পড়তে পারিনি।
তানিসা আক্তার আপু অল ক্লিয়ার, রুমানা ইসলাম ঋতু না আপু অল ক্লিয়ার, ওকে। রিহা আল্লাহ হাফেজ, আচ্ছা ঠিক আছে, সবাইকে বিদায় জানাচ্ছি। আফি আফসানাও বলেছে ক্লিয়ার আপু, ঠিক আছে, সবার থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে দেখা হয়ে যাবে আবার কোনো একটি লাইভ ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। বাই বাই। শেষ ইয়েপ। আর ক্লাস শুরু হয়েছে না।